আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাস 9 টেন স্টুডেন্টরা কি অবস্থা তোমাদের? আজকে আমরা দেখো, গত আমরা একটা ভিডিও যেটা দিয়েছিলাম সেটা হলো ফিজিক্সের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তির উপর, যে আমি প্রথম যে লেকচারটা ওইটা আমি আপলোড করেছিলাম তোমাদের জন্য। আজকে আমরা দ্বিতীয়টা আপলোড করব ইনশাল্লাহ। এটা হলো প্রথম যে লেকচারটা আপলোড করছিলাম, এটা শক্তি, কাজ এবং শক্তি সম্পর্কিত। আমি আপনাদেরকে বলছিলাম এই অধ্যায়ের যে গাণিতিক প্রবলেমগুলো আছে আপনাদের, যে এই ফিজিক্সের যে গাণিতিক অংশটা আছে চতুর্থ অধ্যায়ে, এটা সাধারণত কাজ এবং শক্তি এইটা থেকে আসে পরীক্ষার মধ্যে, এবং ক্ষমতা এবং কর্মদক্ষতা থেকে আছে। এখন কাজ এবং শক্তি সম্পর্কিত যে গাণিতিক অংশগুলো আছে বা ম্যাথগুলো আছে, এগুলা গত ক্লাসে আমি আপনাদেরকে দেখাই দিয়েছিলাম এবং খুব ভালো করে করাই দিয়েছিলাম। একটা ভিডিও আমরা প্রথম পর্বটা আপলোড করছিলাম। এখন আজকে আমরা দ্বিতীয় পর্বটা আলোচনা করবো, দ্বিতীয় পর্বের ক্লাসটা করবো। সেটা দেখেন, সেটা হলো আমার ক্ষমতা এবং কর্মদক্ষতার উপর ভিত্তি করে। তো দেখেন স্যার, এখন কথা না বলে আমি শুরু করে দিই। স্যার, ক্ষমতা জিনিসটা কি দেখেন, আমি কিন্তু আবারও বলে দিই, এই ক্লাসগুলোতে আমি সংজ্ঞা নিয়ে খুব একটা কথা বলি না। এই ক্লাসগুলোতে আমি সূত্রগুলো দেখাই। সূত্রগুলো দেখানোর পরে এর যে গাণিতিকটা কিভাবে আসে, মানে এর ম্যাথমেটিক্সে কিভাবে পরীক্ষায় আসতে পারে সৃজনশীলে, ওইটা নিয়ে আমি কথা বলি, এবং গণিতগুলো কিভাবে করবা তোমরা গাণিতিক অংশটা, সেই গাণিতিক অংশটার ডিটেলস নিয়ে আমি কথা বলি। স্যার দেখেন, এখন শুরুতে আমার হলো ক্ষমতা। স্যার এখন আপনারা একটু দেখেন ক্ষমতা সূত্রটা আমরা একটু দেখি। ক্ষমতা জিনিসটা কি একটু বলেন তো আমাকে। ক্ষমতা মানে হলো কাজ করার হার। ক্ষমতা মানে কি বলছি স্যার? কাজ করার হার। মানে আপনি কতটুকু পরিমাণ কাজ করলেন আর কতটুকু সময়ে করলেন, টোটাল কাজটাকে যদি আপনি টোটাল সময় দ্বারা ভাগ করেন, সেটা আপনি কি পাবেন স্যার? ক্ষমতা পাবেন। ক্ষমতা মানে হলো কাজ করার হার। ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। তাহলে পি ইকুয়াল টু আমি লিখতে পারি ডব্লিউ বাই টি। পি ইকুয়াল টু আমি কি লিখতে পারি স্যার? ডব্লিউ বাই টি। কথাটা খুব ভালো করে বুঝেন। আমি পি ইকুয়াল টু কি লিখতে পারি স্যার? ডব্লিউ বাই টি। এখন দেখেন স্যার, স্যার পি হইলো আমার ক্ষমতা। তো ক্ষমতার একক হলো ওয়াট। ক্ষমতার একক কি স্যার? ওয়াট। ক্ষমতার একক আমি কি বললাম? ওয়াট। এখন এই ক্ষমতার ওয়াট ছাড়াও আরো দুটো একক আছে, যে এককগুলো তোমাদের সামনে আসে, পরীক্ষার মধ্যে থাকবে। যেমন একটা হলো কিলোওয়াট, একটা হলো আপনার কিলোওয়াট, আর একটা হলো এইচপি। যেমন 1 কিলোওয়াট এবং 1 এইচপি। আমি আপনাদেরকে বলছি ক্ষমতার আরো দুটো একক সম্পর্কে আপনাদের জানতে হবে। একটা হলো কিলোওয়াট এবং একটা হলো এইচপি। কথা কি বুঝছেন? কিলোওয়াট, কিলোওয়াটের সাথে ওয়াটের সম্পর্ক হলো 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট। আর এইচপি এর সাথে সম্পর্ক হলো 746 ওয়াট। কথা কি বুঝতে পারছি? 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট। আর একটা আমি কি বললাম? 1 এইচপি সমান সমান 746 ওয়াট। এইচপি মানে হলো হর্স পাওয়ার, যেটাকে বাংলায় বলে অশ্ব ক্ষমতা। এটাকে বাংলায় কি বলে স্যার? অশ্ব ক্ষমতা। এখন আপনি দেখেন স্যার, ক্ষমতার একক সাধারণত সবসময় এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হলো ওয়াট। এটা আমরা সর্বোপরি ব্যবহার করি। এবং তোমার ফিজিক্সের অঙ্ক করার সময় যদি ক্ষমতা ব্যবহার করে অঙ্কটা করা লাগে, তখন ওই জায়গায় ক্ষমতার একক যদি কিলো ওয়ার্ডে দেওয়া থাকে, সেখান থেকে আপনাকে ওয়ার্ডে নিতে হইব, এবং এইচপিতে দেওয়া থাকলেও সেখান থেকে আপনাকে ওয়ার্ডে নিতে হইব। যদি কিলো ওয়ার্ডে দেওয়া থাকে, কিলো ওয়ার্ড থেকে আপনি ওয়ার্ডে কনভার্ট করতে চান, তাহলে আপনাকে 1000 দ্বারা গুণ দিতে হবে। এবং যদি এইচপিতে দেওয়া থাকে এবং সেই এইচপিটাকে যদি আপনি ওয়ার্ডে নিতে চান, তখন সেটাকে আপনাকে করতে হবে কি? 746 দ্বারা গুণ দিতে হবে। কথা বুঝাইতে পারছি? এতটুকু জায়গায় কারো কোনো প্রবলেম আছে? খুব ভালো করে কথাটা বুঝেন। আমি আপনাদেরকে বলতেছি যে ক্ষমতা মানে হলো কাজ করার হার। ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। পি ইকুয়াল টু আমি কি বলছি স্যার? ডব্লিউ বাই টি। স্যার দেখেন, এখন আপনি যদি আরেকটু চিন্তা করেন, স্যার আপনি এই সূত্র থেকে আরেকটা সূত্র লিখতে পারেন। স্যার কি লিখবেন একটু এদিকে দেখেন তো। পি ইকুয়াল টু স্যার ডব্লিউ ইকুয়াল টু কি লিখা যায়? আমরা কাজের সূত্রে কি পড়ছিলাম স্যার? এম জি এইচ। কাজের সূত্রে পড়ছিলাম কিন্তু এম জি এইচ, নিচে হলো টি। তার মানে পি ইকুয়াল টু এম জি এইচ বাই টি, সেটাও কিন্তু লিখা যায়। কথা কি বুঝাইতে পারছি? ওকে স্যার দেখেন, এখন পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি লিখা যায়। আপনি ডব্লিউ ইকুয়াল টু যদি এম জি এইচ লিখেন, ডব্লিউ এর পরিবর্তে এম জি এইচ লিখলে, টি এর জায়গায় টি দিলে পি ইকুয়াল টু এম জি এইচ বাই টি, সেটাও লিখা যায়। কথা কি বুঝাইতে পারছি? এখন আমি আপনাকে বলছি যে একক হলো, ক্ষমতার একক হলো ওয়াট। ক্ষমতার একক কি বললাম? ওয়াট, যেটাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। ক্ষমতার একক, ক্ষমতার একক হলো ওয়াট। এখন ক্ষমতার একক ওয়াট ছাড়াও ক্ষমতার আরো দুইটা একক রয়েছে, একটা কিলোওয়াট আর একটা হলো এইচপি। এইচপি মানে হলো হর্স পাওয়ার। এইচপি মানে কি? হর্স পাওয়ার। কথা কি বুঝতে পারছেন? বা অশ্ব ক্ষমতা, বা অশ্ব ক্ষমতা। আমরা যারা গ্রামাঞ্চলে আছি, তারা একটা কথা প্রায়ই শুনতে পাই। আমাদের যে আপনার বাচ্চা ছাড়া আছে, তারা যদি মোটর কিনতে যায় বাজারে, গিয়া বলে যে এই 2 ঘোড়ার একটা ইঞ্জিন, একটা 2 ঘোড়ার একটা মোটর দিও, বা 2 ঘোড়ার ইঞ্জিন দিও, 1.5 ঘোড়ার মোটর দিও। কথা কি? যে গুড়া, এই গুড়া মানেই হলো এইচপি।
কথা কি বুঝতে পারছেন? যদি আপনার বাপ চাচাই বাজারে গিয়ে যদি বলে 2 ঘোড়ার একটা মোটর দেও, তার মানে তুমি বুঝবা তারা খুঁজতেছে 2 এইচপির একটা মোটর। মানে এইচপি মানে হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা। এখন তারা তো আর অশ্ব, বা তারা যেহেতু গ্রামের মানুষ, পড়াশোনা সভাপতি একটু কম করছে, তারা তো বাজারে গিয়ে আর অশ্ব ক্ষমতা বলে না। তারা ডাইরেক্ট মানে একদম সহজভাবে বলে ফেলে যে ঘোড়ার ইঞ্জিন দেন, 2 ঘোড়ার ইঞ্জিন দেন, 3 ঘোড়ার ইঞ্জিন দেন। কথা কি বুঝাইতে পারছি? যে ঘোড়া বলতে মূলত এখানে এইচপিটাকে বোঝায়, অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। কথা কি বুঝতে পারছি? তাহলে আমি কি বললাম স্যার? ক্ষমতা মানে কাজ করার হার, একে পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইকুয়াল টু ডব্লিউ/টি লেখা যায়, আবার পি ইকুয়াল টু এফ/জি/টি সেটাও লেখা যায়। কথা কি বুঝছেন? ক্ষমতার একক হলো ওয়াট। কথা কি বুঝাইতে পারছি? ওয়াট ছাড়া আবারও দুইটা একক আছে, একটা কিলোওয়াট এবং এইচপি। কথা কি বুঝছেন? এখন কিলোওয়াটকে যদি আমি ওয়ার্ডে কনভার্ট করতে চাই, বা কিলোওয়াটের সাথে ওয়ার্ডের সম্পর্ক হইলো 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট, এবং 1 এইচপি সমান সমান 744 ওয়াট। যদি আপনার অঙ্ক করার সময় কোনো জায়গায় যদি থাকে ক্ষমতার একক যদি কিলো ওয়ার্ডে বা এইচপিতে থাকে, আপনার সেটাকে ওয়ার্ডে নিয়ে তারপরে অঙ্ক করতে হবে। ওয়ার্ডে না নিলে কখনোই অঙ্ক হবে না। কথা কি বুঝাইতে পারছি? এখন এই জায়গায় দেখেন থাকা, এখানে এম যে লিখলাম, এম কি বলেন তো স্যার? এম হলো বস্তুর ভর, জি কি স্যার? জি হলো অভিকর্ষ ত্বরণ, এইচ হলো আপনার উচ্চতা, টি হলো আপনার সময়। যে পি ইকুয়াল টু ডব্লিউ/টি লিখলাম, ডব্লিউ হলো কাজ, টি হলো কি স্যার? সময়। এই যে কাজ করার হার, ফিজিক্সের ভাষায় হার মানে হলো সময় দ্বারা ভাগ। হার মানে কি বলছি স্যার? সময় দ্বারা ভাগ। এই যে টোটাল কাজকে সময় দ্বারা ভাগ দিচ্ছে। কথা কি বুঝছেন? আচ্ছা, এখন ক্ষমতা জিনিস কি বুঝাইতে পারছি? ক্ষমতা সূত্রটা মনে রাখবেন এবং তার এককটা মনে রাখবেন। আচ্ছা, এখন দেখেন, এখন যদি আমি আপনাকে বলি কর্মদক্ষতা সম্পর্কে, দেখেন স্যার কর্মদক্ষতা জিনিসটা আসলে কি? কর্মদক্ষতা খুব ভালো করে বুঝেন, আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় কর্মদক্ষতাটা বুঝিয়ে দিতেছি, খুব সুন্দর করে বুঝেন। স্যার কর্মদক্ষতা মানে হলো কাজ করার দক্ষতা। কথা কি বুঝতে পারছেন? কর্মদক্ষতা মানে হলো কাজ করার দক্ষতা। স্যার একটু খুব ভালো করে বুঝেন আমি যে কথাটা বলতেছি। যেমন ধরেন, আপনি কোনো একটা মেশিনকে বা কোনো একটা ইঞ্জিনকে আপনি ধরে নেন এটা হলো একটা ইঞ্জিন, এটা হলো আপনার একটা ইঞ্জিন, আপনি ধরে নেন এটা হলো আপনার একটা ইঞ্জিন। এই ইঞ্জিনকে আপনি কতটুকু পরিমাণ শক্তি দিলেন আমি আপনাকে বলে দিলাম, আপনি তাকে 100 জুল শক্তি দিলেন। কথা খুব ভালো করে বুঝেন, আপনি কোনো একটা ইঞ্জিনকে কতটুকু শক্তি দিলেন স্যার? 100 জুল শক্তি দিলেন, এবং তার কাছ থেকে আপনি কত জুল ফেরত পাবেন? 100 জুল কি ফেরত পাবেন? না স্যার, 100 জুল কখনোই ফেরত পাবেন না। আমি ধরে নিলাম আপনি 80 জুল ফেরত পাইলেন। কতটুকু ফেরত পাইলেন? 80 জুল ফেরত পাইলেন। 100 জুল দিয়েছিলেন। কত জুল দিয়েছিলেন? 100 জুল দিয়েছিলেন, কিন্তু তার কাছ থেকে 100 জুল পান নাই। আপনি তার কাছ থেকে কত জুল পাইছেন? 80 জুল পাইছেন। এখন অবশ্যই সে কিছু পরিমাণ শক্তি নষ্ট করছে স্যার, বা কিছু পরিমাণ শক্তি সে অপচয় করছে। এখন সে কতটুকু পরিমাণ অপচয় করছে বলেন তো স্যার? সে অপচয় করছে কতটুকু স্যার? অপচয় করছে আপনি যতটুকু দিয়েছিলেন। কথা কি বুঝছেন? আচ্ছা, অপচয় করছে কতটুকু? 100 দিয়েছিলেন, 80 পাইছেন। সে অপচয় করছে হলো 20 জুল। কথা কি বুঝাইতে পারছি? এখন খুব ভালো করে বুঝেন, আপনি একটা ইঞ্জিনকে কিছু পরিমাণ শক্তি দিয়েছিলেন এবং তার কাছ থেকে কিছু পরিমাণ পাইছেন, এবং যতটুকু দিয়েছিলেন ততটুকু পাওয়ার আশা করছিলেন, কিন্তু আপনি ততটুকু পান নাই, কিছু পরিমাণ শক্তি কম পাইছেন। ঠিক আছে না স্যার? তাহলে আমি এখানে কর্মদক্ষতাটা বোঝানোর জন্য আমি প্রথমে একটা লাইন বলতে পারি আপনাকে, কোনো ইঞ্জিনকে আমরা যে পরিমাণ শক্তি প্রদান করি তার কাছ থেকে ঠিক সেই পরিমাণ শক্তি আমরা পাওয়ার জন্য আশা করি স্যার, কিন্তু সেই পরিমাণ শক্তি আমরা পাই না, কিছু পরিমাণ শক্তি আমরা কম পাই। এই কম পাওয়ার কারণ হলো এই ইঞ্জিনের মধ্যে কিছু শক্তি তাপ শক্তি রূপে অপচয় হয়। কিভাবে অপচয় হয় স্যার? তাপ শক্তি রূপে অপচয় হয়। আপনি দেখবেন একটা কথা, যে কোনো মোটরকে যদি আপনি চালান, সেই মোটর সাধারণত গরম হয়ে যায়। এই যে গরমটা হইলো, গরমটা হওয়ার জন্য কিছু পরিমাণ শক্তি অপচয় হয়েছে। কথা কি বুঝছেন? গরম হওয়ার জন্য কিছু পরিমাণ শক্তির প্রয়োজন হয়েছে। যে শক্তিটা গরম হওয়ার জন্য যে শক্তির প্রয়োজন হয়েছে, সেই শক্তিটা আপনি কম পাইছেন। কথা কি বুঝতে পারছি? এখন খুব ভালো করে বুঝেন, আপনি কোনো একটা মোটরকে 100 জুল শক্তি দিয়েছিলেন এবং তার কাছ থেকে 100 জুল পাওয়ার আশা করছিলেন, 100 জুল পাইছেন না, 80 জুল পাইছেন। 100 জুল দিয়েছিলেন, 80 জুল পাইছেন, কম পাইছেন কতটুকু? 20 জুল স্যার। যেটা কম পাইছেন সেটা হলো অপচয়কৃত শক্তি। তাহলে এখানে 20 জুল হইলো আপনার অপচয়কৃত শক্তি। 20 জুল আমি কি বললাম স্যার? অপচয়কৃত শক্তি। কথা কি বুঝতে পারছেন? এবং আপনি মোটরকে যেটা আপনি নিজে দিয়েছিলেন, আপনি দিয়েছিলেন কতটুকু? 100 জুল। যেটা আপনি দিয়েছিলেন সেটা হলো মোট প্রদত্ত শক্তি। মোট প্রদত্ত শক্তি। কথা কি বুঝাতে পারছি? আপনি কোনো একটা ইঞ্জিনকে যে শক্তিটা দিয়েছিলেন সেটা হলো মোট প্রদত্ত শক্তি। কথা কি বুঝছেন? এবং তার কাছ থেকে যেটা আপনি পাইছেন সেটাকে বলা হলো লব্য কার্যকর শক্তি। সেটাকে কি বলে স্যার? লব্য কার্যকর শক্তি। খুব ভালো করে এই তিনটা কথা বুঝেন। আপনি কোনো একটা ইঞ্জিনকে যে শক্তি দিবেন,
আমি 100 জুল দিছিলাম, যেটা দিছি এটা মোট প্রদত্ত, যেটা দিছি সেটা কি মোট প্রদত্ত, এবং তার কাছ থেকে 100 জুল আশা করতেছি, এবং 100 জুল আমি পাবো না স্যার, 100 জুল কি পাবো না স্যার, কিছু পরিমাণ কম পাইম স্যার, যেটা কম পাইম এটা অপচয়কৃত, মানে নষ্ট হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি? এবং তার কাছ থেকে যেটা আমি ফেরত পাইছি তা 20 জুল নষ্ট হইতে 80 জুল আমি ফেরত পাইছি। কথা কি বুঝছেন? যেটা আমি ফেরত পাইছি সেটা হলো আমার লব্য কার্যকর শক্তি, লব্য কার্যকর শক্তি। কথা কি বুঝতে পারছি? তাইলে আমি সাধারণত শুরুতে আপনাকে বলি যে কর্মদক্ষতা সমান সমান, মানে আমি মোট শক্তি সমান সমান কি লিখতে পারি, আপনি কোনো একটা ইঞ্জিনকে কতটুকু শক্তি দিচ্ছেন এটা আমি চাইলে একটা সূত্রে লিখতে পারি, লব্য কার্যকর শক্তি প্লাস অপচয়কৃত শক্তি। তাহলে এই জায়গায় চাইলে আমি কি লিখতে পারি স্যার, মোট প্রদত্ত শক্তি, দেখেন মোট প্রদত্ত শক্তি সমান সমান চাইলে এই জায়গা থেকে লেখা যায় লব্য কার্যকর শক্তি, লব্য কার্যকর শক্তি যোগ অপচয়কৃত শক্তি, যোগ অপচয়কৃত শক্তি। দেখেন স্যার, স্যার কর্মদক্ষতাটা আমি আপনাকে কতটুকু জিনিস বুঝাইলাম। দেখেন কর্মদক্ষতা মানে হলো আমি আপনাকে বলছি আপনি কোনো একটা ইঞ্জিনকে যে পরিমাণ শক্তি দিবেন তার কাছ থেকে ঠিক ততটুকু পাওয়ার আশা করবেন, কিন্তু আপনি ততটুকু পাবেন না, কিছু পরিমাণ শক্তি কম পাবেন। যে শক্তিটা কম পাইছেন সেটা তাপ শক্তির রূপে অপচয় হয়েছে, মানে আপনার মোটর কিছু পরিমাণ তাপ উৎপন্ন করছে, তাপ উৎপন্ন করতে গিয়ে যে শক্তিটা ব্যবহার করছে এটাই আপনি কম পাইছেন, আর এটাই হলো আপনার অপচয়কৃত শক্তি। কথা বুঝাইতে পারছি? আপনি মোটরকে যেটা দিছিলেন, এই যে কথার কথা আমি বলছিলাম মোটরকে আমি 100 জুল দিয়েছি, যেটা আমি মোটরকে দিছি সেটা হলো মোট প্রদত্ত শক্তি। আপনি যেটা দিছিলেন টোটাল মোট প্রদত্ত, আপনি তার কাছ থেকে যেটা ব্যাক পাইছেন, যেটা আপনি ফেরত পাইছেন, এটা লব্য কার্যকর শক্তি। কথা কি বুঝছেন? এটাকে অনেকে লব্য শক্তিও বলে। আর যেটা আপনি পান নাই, মানে নষ্ট হয়ে গেছে, সেটাকে বলে অপচয়কৃত শক্তি। তাহলে আমি সূত্রের মধ্যে লিখলে সেটা লিখতে পারি না, মোট প্রদত্ত শক্তি সমান সমান লব্য কার্যকর শক্তি প্লাস অপচয় শক্তি। আপনি কতটুকু দিছিলেন এটা কেমনে বের করবেন? যে মোট প্রদত্ত শক্তিটা যদি আপনি বের করতে চান, আপনি কেমনে বের করবেন? কতটুকু তার কাছ থেকে ফেরত পাইছেন আর কতটুকু সে নষ্ট করছে, দুইটা একসাথে যোগ করলে মোট শক্তিটা বেরিয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? দেখেন, তাহলে এখন আমি কর্মদক্ষতা জিনিসটা আসলে আমি আপনাকে সুন্দর করে বুঝাইছি। এখন দেখেন কর্মদক্ষতা জিনিসটা আসলে কি। আমি আপনাকে কর্মদক্ষতা বোঝার জন্য যে একটা বিষয় আগে বুঝতে হবে সেই জিনিসটা আমি আপনাকে বললাম, এই জিনিসটা আপনি মনে রাখেন, এখন আপনি কর্মদক্ষতা বুঝবেন। মানে কোনো ইঞ্জিনকে যে শক্তি দিবেন সেই শক্তি আপনি পাবেন না, কিছু পরিমাণ কম পাবেন, যেটা কম পাইছেন সেটা অপচয় হয়ে গেছে। কথা কি বুঝছেন? এখন দেখেন, তাহলে এখানে আপনি যেটা দিছিলেন মোটরকে সেটা মোট প্রদত্ত, যেটা পাইছেন সেটা লব্য কার্যকর, আর যেটা পান নাই নষ্ট হয়ে গেছে সেটা অপচয়কৃত। কথা কি বুঝছেন? এখন কর্মদক্ষতা দেখেন, এখন যদি আপনাকে যদি পরীক্ষায় যদি বলে কর্মদক্ষতা সংজ্ঞা লিখবে, কর্মদক্ষতা সংজ্ঞায় আপনি কি লিখবেন? কোন ইঞ্জিনকে যে পরিমাণ শক্তি প্রদান করা হয়, মানে কোন ইঞ্জিনকে যে পরিমাণ শক্তি দেওয়া হয় এবং তার কাছ থেকে যে পরিমাণ শক্তি পাওয়া হয় বা ফেরত পাওয়া হয়। কথা কি বুঝছেন? কোন ইঞ্জিনকে যে পরিমাণ শক্তি দেওয়া হয় এবং তার কাছ থেকে যে পরিমাণ শক্তি ফেরত পাওয়া হয় তার শতকরা অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। কথা কি বুঝাইতে পারছি? কোন ইঞ্জিনকে যতটুকু পরিমাণ শক্তি দেওয়া হয়, মানে যে শক্তি দেওয়া হয় সেটা অবশ্যই মোট প্রদত্ত শক্তি। কোন ইঞ্জিনকে যে পরিমাণ শক্তি দেওয়া হয় অবশ্যই এটা মোট প্রদত্ত শক্তি, এবং তার কাছ থেকে যেটা পাই, আমরা যেটা ব্যাক পাই, সেটা অবশ্যই লব্য কার্যকর শক্তি। কথা কি বুঝতে পারছেন? কোন ইঞ্জিনকে যে পরিমাণ দিব এবং তার কাছ থেকে যে পরিমাণ ফেরত পাবো। কথা কি বুঝতে পারছেন? কোন ইঞ্জিনকে যে পরিমাণ দিব এবং তার কাছ থেকে যে পরিমাণ ফেরত পাবো, এর যে শতকরা অনুপাত সেটাকে বলবো আমি কর্মদক্ষতা। কথা কি বুঝাইতে পারছি? আমি সংজ্ঞা খাতায় লিখে না দিলেও ঠিক যতবার বলছি মুখ দিয়ে এবং সুন্দর করে আপনাকে বুঝাইয়া দিছি, ততবার আপনি খুব সুন্দর করে এটা নোট করে লিখে পারার কথা। কথা কি বুঝছেন? আমি আপনাকে সুন্দর করে আবারও বলতেছি যে কর্মদক্ষতা বোঝার আগে আপনি এই জিনিসটা ভালো করে বুঝবেন, কোন ইঞ্জিনকে যে পরিমাণ শক্তি দিবেন তার কাছ থেকে ততটুকু পাবেন না, কিছু পরিমাণ কম পাবেন, যেটা কম পাবেন সেটা হলো আপনার অপচয়কৃত শক্তি। টোটাল যেটা দিয়েছিলেন সেটা লব্য, আর তার কাছ থেকে যেটা পাই, সরি, টোটাল যেটা দিয়েছিলেন হলো মোট প্রদত্ত শক্তি, তার কাছ থেকে যেটা পাইছেন সেটা লব্য কার্যকর শক্তি, আর যেটা পান নাই নষ্ট হয়ে গেছে সেটা অপচয়কৃত শক্তি। কথা বুঝছেন? এই তিনটা জিনিস বোঝার পরে আমি আপনাকে কর্মদক্ষতা নিয়ে প্রবেশ করছি। স্যার অনেক স্টুডেন্ট আছে কর্মদক্ষতাটা ভালো করে তারা বুঝতে পারে না। কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারলেও ম্যাথগুলো করতে পারে না। আপনারা আজকের আমার এই ক্লাসটা করেন, আমি আশা করতেছি আপনাদের কোথাও কোনো সমস্যা হবে না। কর্মদক্ষতার ম্যাথগুলো আমি খুব সুন্দর করে আপনাকে দিয়া শর্টকাট টেকনিকে করাই দেবো ইনশাল্লাহ। এমনকি খুব মানে একদম সিকিউ আনসার করতে পারবেন, এমসিকিউ করতে পারবেন। স্যার দেখেন, এখন আমি আপনাকে তিনটা জিনিস বোঝানোর পর এখন কর্মদক্ষতার সংজ্ঞায় আসছি। কর্মদক্ষতা আমি আপনাকে বলছি আপনি কোনো একটা ইঞ্জিনকে যে পরিমাণ শক্তি দিলেন এবং তার কাছ থেকে যে পরিমাণ শক্তি ফেরত পাইলেন, এই দুইটার যে একটা শতকরা অনুপাত সেটাকে বলা হয় কর্মদক্ষতা। কর্মদক্ষতা মানে হলো আমি কি দিলাম,
পেলাম, বুঝছেন? আপনি কি দিলেন আর কি পেলেন? এই, ওইগুলা ভাবিস না, ওইগুলোর কথা আমি বলতেছি না পোলাপান। আমি পড়াশোনার কথাই বলতেছি, কি পরিমাণ শক্তি দিলাম আর কি পরিমাণ শক্তি পাইলাম, এর যে একটা গাণিতিক শতকরা অনুপাত, সেটা কি বলা হয়? কর্মদক্ষতা। তাহলে আমি যদি গুছাইয়া বলি, তাহলে আমি বলতে পারি যে কোন ইঞ্জিনের মোট প্রদত্ত শক্তি এবং লব্ধ কার্যকর শক্তি শতকরা অনুপাতকে কর্মদক্ষতা বলে। ওইটা হলো সবচেয়ে স্ট্যান্ডার্ড সংজ্ঞা। কথা কি বুঝছেন? কোন ইঞ্জিনের বা কোন মোটরের মোট প্রদত্ত শক্তি এবং লব্ধ কার্যকর শক্তির, কথা কি বুঝছেন, শতকরা অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে এমন একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় যেটার নাম হলো ইটা, গ্রিক অক্ষর। কথা কি বুঝছেন? কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। কর্মদক্ষতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইটা। এখন আপনি আমার আরেকটা কথা মনে রাখেন, কর্মদক্ষতা চাইলে শক্তি দিয়ে হিসাব করা যায়, কর্মদক্ষতা চাইলে ক্ষমতা দিয়েও হিসাব করা যায়। কথা কি বুঝতেছেন? কর্মদক্ষতা শক্তি দিয়েও হিসাব করা যায়, কর্মদক্ষতা ক্ষমতা দিয়েও হিসাব করা যায়। অর্থাৎ আপনার উদ্দীপকের মধ্যে কর্মদক্ষতা নির্ণয়ের সময় উদ্দীপক শক্তিরও থাকতে পারে, ক্ষমতারও থাকতে পারে। স্যার দেখেন, কর্মদক্ষতা সূত্র আমি লিখবো দুইটা। ইটা ইকুয়াল টু, একটা হলো আপনার ডব্লিউ প্রাইম বাই ডব্লিউ ইন্টু 100%। এইটা হলো কর্মদক্ষতার একটা সূত্র। আরেকটা কর্মদক্ষতার সূত্র আছে, ইটা ইকুয়াল টু পি প্রাইম বাই পি ইন্টু 100%। খুব ভালো করে বুঝেন স্যার। দেখেন স্যার, আমি আপনাকে বলছি কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়, ক্লিয়ার? এখন এই কর্মদক্ষতাকে আমি বলছি, কর্মদক্ষতা সাধারণত শক্তি দিয়ে হিসাব করা যায় এবং ক্ষমতা দিয়ে হিসাব করা যায়। স্যার একটু ভালো করে করেন ক্লাসটা। আসলে সব টিচারদের পড়ার স্টাইল একরকম হয় না। আপনি এটা যদি অন্য কোথাও পড়েও না বুঝে থাকেন, আপনি আমার এই ক্লাসটা করেন, আমি আশা করতেছি আপনি ভালো করে বুঝবেন। এখন আমি আপনাকে যে স্টাইলে বুঝাই দিচ্ছি, আপনি ওই স্টাইলটা একটু ফলো করেন খাতা কলমটা নিয়ে। আমি আশা করতেছি আমার বোঝানো শেষ হইলে আপনার কোনো প্রবলেম থাকবে না। আর যদি প্রবলেম থাকে, আপনি আমার কমেন্ট সেকশনে আমাকে বলে দিন, আমি আপনার জন্য আরো সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্যার দেখেন, আমি আপনাকে বলতেছি কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। আপনি আমার কথাগুলো শুনেন খুব ভালো করে। কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। ইটাই এরপরের কথাটা আমি বলছি, কর্মদক্ষতা চাইলে শক্তি দিয়ে হিসাব করা যায়। এটা হলো শক্তির ক্ষেত্রে। আমি যদি আপনার সহজের জন্য লিখে দেই, এটা হলো শক্তির ক্ষেত্রে, আর এটা হলো আপনার ক্ষমতার ক্ষেত্রে। ক্ষমতার ক্ষেত্রে, কথা কি বুঝছেন? এই জায়গায় ইটা, এই যে ডব্লিউ দিয়ে বুঝাইছে আপনার শক্তি, আর পি দিয়ে বুঝাইছে হলো আপনার ক্ষমতা। তো ইটা ইকুয়াল টু, আমি ডব্লিউ প্রাইম ডব্লিউ ইন্টু 100% লিখতে পারি, এবং পি প্রাইম বাই পি ইন্টু 100% আমি লিখতে পারি। একটু আগে আমি আপনাকে কি বলছিলাম যে স্যার, এখানে ডব্লিউ প্রাইম হলো আপনার লব্ধ কার্যকর শক্তি। আমি আপনাকে এখন যদি এখানে দিয়ে যদি এগুলো আমি লিখে দিই, একটু থাকায় দেখেন, এখানে আপনার ডব্লিউ হলো মূলত মোট প্রদত্ত শক্তি। ডব্লিউ কি স্যার? মোট প্রদত্ত শক্তি। এবং ডব্লিউ প্রাইম হলো আপনার আমি কি বললাম, লব্ধ কার্যকর শক্তি। লব্ধ কার্যকর শক্তি। দেখছেন, আপনাকে যদি কোনো জায়গায় ডব্লিউ প্রাইমের মান বের করতে প্রয়োজন হয়, সাধারণত অঙ্কগুলো করার সময় আপনার ডব্লিউ প্রাইমের মান বের করার প্রয়োজন হবে। ডব্লিউ প্রাইমের মান সারা জীবন আপনি এমজিএইচ দিয়ে বের করবেন। ডব্লিউ প্রাইমের মান আপনি কি দিয়ে বের করবেন? এমজিএইচ দিয়ে বের করবেন। আমি বলছি কর্মদক্ষতা চাইলে শক্তি দিয়ে হিসাব করা যায়, ক্ষমতা দিয়ে হিসাব করা যায়। এখন শক্তি দিয়ে হিসাব করার ক্ষেত্রে সূত্রটা হলো আমার ইটা ইকুয়াল টু ডব্লিউ প্রাইম বাই ডব্লিউ ইন্টু 100%। এখানে ডব্লিউ প্রাইম হলো আপনার লব্ধ কার্যকর শক্তি। লব্ধ কার্যকর শক্তি মানে আপনি তার কাছ থেকে যেটা ফেরত পাইছেন। কথা কি বুঝছেন? এই ডব্লিউ প্রাইমের মান আপনার দেওয়া থাকবে না, বেশিরভাগ ক্ষেত্রে বের করা লাগবে। ডব্লিউ প্রাইম বের করার সূত্র হলো এমজিএইচ। ডব্লিউ প্রাইম ইকুয়াল টু এমজিএইচ। কথা কি বুঝতে পারছি? আর আমি আপনাকে আবার বলতেছি যে এখানে ডব্লিউ হলো মোট প্রদত্ত শক্তি। আপনি কোনো ইঞ্জিনকে যেটা দিয়েছিলেন, মোট প্রদত্ত শক্তি। কথা কি বুঝাইতে পারছি? এখন এইটার ক্ষেত্রে পি হইলো আপনার মোট প্রদত্ত ক্ষমতা। পি হইলো আপনার মোট প্রদত্ত ক্ষমতা। পি কি বললাম স্যার? মোট প্রদত্ত ক্ষমতা। কথা কি বুঝছেন? এখন চাইলে যদি আমি আপনাকে বলে থাকি পি প্রাইম কি স্যার? অবশ্যই পি প্রাইম হলো লব্ধ কার্যকর ক্ষমতা। লব্ধ কার্যকর ক্ষমতা। আর আপনি অঙ্কগুলা করার সময় আপনার পি প্রাইমের মান কখনোই দেওয়া থাকবে না। পি প্রাইমের মান বের করার সূত্র হলো এমজিএইচ বাই টি। পি প্রাইমের মান বের করার সূত্র আমি কি বললাম স্যার? এমজিএইচ বাই টি। কথাটা খুব ভালো করে বুঝেন। স্যার দেখেন, এতটুকু জায়গায় আপনার কোনো প্রবলেম আছে কিনা? আমি আপনাকে একদম স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে শুরু থেকে বুঝাই আসছি ইনশাল্লাহ। আপনি দেখেন এখন কর্মদক্ষতা যে যতটুকু টপিক পড়াইছি, এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। এতটুকুর মধ্যে যদি কোনো প্রবলেম না থাকে, আমি আপনাকে
খুব নর্মাল একটা উদাহরণ দিব, তারপরে আপনাকে খুব জটিল এবং গুরুতর এবং গুরুত্বপূর্ণ এবং কঠিন অঙ্কগুলা দিয়ে করাই দিব ইনশাল্লাহ। চিন্তার কোনো কারণ নাই, এটা শিখাই দিব আমি আপনাকে, আপনার কোনো টেনশনের কারণ নেই। আমি আপনাকে বলছি প্রথমে আপনি মনে রাখেন কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা স্যার? ইটা দ্বারা। ইটা ইকুয়াল টু লিখতে পারি ডব্লিউ প্রাইম বাই ডব্লিউ ইন্টু 100%। স্যার তার মানে হলো আমি আপনাকে আরেকটা কথা বলছি মাঝে, যে কর্মদক্ষতা শক্তি দিয়ে হিসাব করা যায়, ক্ষমতা দিয়ে হিসাব করা যায়। আপনি যদি শক্তি দিয়ে হিসাব করেন সূত্র হবে ডব্লিউ প্রাইম বাই ডব্লিউ ইন্টু 100%, আর ক্ষমতা দিয়ে হিসাব করলে পি প্রাইম বাই পি ইন্টু 100%। এখানে পি হলো মোট প্রদত্ত ক্ষমতা, আর পি প্রাইম হলো লব্য কার্যকর ক্ষমতা। আমি আপনাকে বলছি লব্য কার্যকর ক্ষমতার মান বেশিরভাগ সময় আপনার ডাকে থাকবে না, আপনাকে বের করে নিতে হইব। লব্য কার্যকর ক্ষমতা বের করার সূত্র হলো পি প্রাইম ইকুয়াল টু এমজিএস বাই টি। সারাটা জীবন আপনি পি প্রাইম ইকুয়াল টু এমজিএস বাই টি দিয়ে লব্য কার্যকর ক্ষমতা বের করবেন। আর এই সূত্রের মধ্যে ডব্লিউ হলো মোট প্রদত্ত শক্তি, ডব্লিউ প্রাইম হলো আপনার লব্য কার্যকর শক্তি। মোট প্রদত্ত শক্তি মানে আপনি তাকে কোনটা দিয়েছিলেন, আর লব্য কার্যকর মানে হলো তার কাছ থেকে কোনটা পাইছেন। কথা কি বুঝছেন? এখন লব্য কার্যকর শক্তি অর্থাৎ ডব্লিউ প্রাইমের মান বেশিরভাগ সময় থাকবে না, এটার মান আপনাকে বের করার জন্য এমজিএস দিয়ে বের করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এতটুকু জিনিস যদি বুঝে থাকেন তাহলে এখন আপনি, আমি এই অংশটা একটু মুছে দিচ্ছি। এই জায়গাটাতে আপনি একটা জিনিস একটু দেখেন, যেমন মনে করেন যে এই জায়গায় আপনার একটা মোটর দেওয়া আছে, এই জায়গায় যে এই যে ধরেন আপনার এই জায়গায় একটা মোটর দেওয়া আছে, এই যে মোটর, এই মোটরের মান হলো 1.5 এইচপি। এই মোটর এখান থেকে আপনার 9 মিটার উপরে একটা ট্যাঙ্ক আছে স্যার, পানির ট্যাঙ্ক। আমাদের প্রত্যেকের বাসায় কিছু ছাদের ট্যাঙ্কি আছে না স্যার, যে ট্যাঙ্কি থেকে আমরা ব্যবহার করি স্যার। এবং এই ট্যাঙ্কিতে আপনার পানি ওটাই হলো আপনার 1000 লিটার। এবং এই ট্যাঙ্কিটা আপনার পরিপূর্ণ করতে সে সময় নেই ধরেন আপনার ধরেন 7 মিনিট 12 সেকেন্ড। কথা কি বুঝাইতে পারছি? এটা হলো আপনার 1.5 এইচপির একটা মোটর। এই মোটরটা, এটা হলো আমার একটা মোটর স্যার, এটা হলো আমার একটা মোটর। কথাটা খুব ভালো করে বুঝুন, এটা হলো আমার একটা মোটর, এটা হলো আমার একটা মোটর। এই মোটরটা হলো 1.5 এইচপি, বুঝছেন? এখন এইখান থেকে এটা উচ্চতা হলো আপনার 9 মিটার, যে উচ্চতা হলো 9 মিটার। এবং উপরে একটা পানির ট্যাঙ্কি আছে, এই 1000 লিটারের ট্যাঙ্কিটা। এই 1000 লিটারের ট্যাঙ্কিটা আপনার এই মোটর দ্বারা পূরণ করতে 7 মিনিট 12 সেকেন্ড সময় লাগে। এটা কিন্তু আমরা সবাই জানি, আমাদের প্রত্যেকের বাসায় ছাদের মধ্যে একটা ট্যাঙ্কি আছে স্যার, এবং একটা মোটর আছে স্যার আমাদের সবার প্রত্যেকের বাসায়। মোটর যদি ছেড়ে দেয়, সেই মোটর থেকে পানি গিয়া এই ট্যাঙ্কিটাকে পরিপূর্ণ করে দেয়। কথা কি বুঝতে পারছেন? এই ট্যাঙ্কিটা 1000 লিটার পানি উঠাইতে 7 মিনিট 12 সেকেন্ড সময় লাগে, এইখান থেকে 9 মিটার উপরে। এটা হলো 1.5 এইচপির একটা মোটর। স্যার দেখেন, এখন আপনাকে এই জায়গা থেকে যদি আপনাকে বলে মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো, তার মানে ইটার মান বের করতে বলছে আপনাকে। কার মান বের করতে বলছে আপনাকে? ইটার মান বের করতে বলছে। এখন খুব সুন্দর করে দেখেন, আমি আপনাকে বলছিলাম যে আপনি যদি যে কর্মদক্ষতা বের করতে চান, কর্মদক্ষতা শক্তি দিয়ে বের করা যায় এবং ক্ষমতা দিয়ে বের করা যায়। এখন ডাকের মধ্যে যদি শক্তি দেওয়া থাকে অর্থাৎ জুল দেওয়া থাকে, তাহলে আপনি শক্তিটা ব্যবহার করবেন। আর ডাকের মধ্যে যদি ক্ষমতার একক গুলো দেওয়া থাকে, তখন আপনি ক্ষমতা দিয়ে ব্যবহার করবেন। ডাকে কি দেওয়া আছে বলেন তো? এইচপি কি বলেন তো? অবশ্যই এইচপি ক্ষমতার একক, তার মানে এই ক্ষমতা সূত্র দিয়ে বসাইতে হবে। তাহলে আমি যদি বলি ইটা ইকুয়াল টু, আমি শুরুতে যদি এদিক দিয়ে লিখি, এদিক দিয়ে যদি আমি এখানে দিয়ে লিখি স্যার, একটু তাকায় দেখেন, এখানে দিয়ে যদি আমি লিখি স্যার, তাহলে আমি কি লিখবো? এখানে কি কি দেওয়া আছে? প্রথমে এইচপি। স্যার আরেকটু কথা বলি আমি আপনাকে, যদি আপনার ডাকের মধ্যে এই কথাটা বলে দেয় 2 কিলোওয়াটের একটা ইঞ্জিন বা 1.2 এইচপির একটা ইঞ্জিন, কথা কি বুঝতে পারছেন? বা আপনাকে বলে দিল 500 ওয়াটের একটা ইঞ্জিন, তার মানে মনে রাখবেন এটা সারা জীবন মোট প্রদত্ত ক্ষমতা। এটা সারা জীবন আমি কি বলছি স্যার? মোট প্রদত্ত ক্ষমতা। 1.5 এসপির একটা মোটর, এই যে দেওয়া আছে, এটা মোট প্রদত্ত ক্ষমতা, এটা কোনো লব্য ক্ষমতা না। যদি লব্য ক্ষমতা ডাকের মধ্যে দিয়ে দেওয়ার উদ্দেশ্য থাকে, তাহলে সরাসরি তারা বলে দিবে লব্য ক্ষমতা এত বা লব্য কার্যকর ক্ষমতা এত। কথা বুঝাইতে পারছি? যদি আপনাকে বলে দেওয়া থাকে 2.5 এসপির একটা মোটর, তার মানে এটা মোট প্রদত্ত ক্ষমতা। যদি আপনাকে বলে দেওয়া থাকে 1000 জুলের একটা মোটর, কথা কি 1000 জুল শক্তি সম্পন্ন একটা মোটর, এই যে 1000 জুল দেওয়া আছে, এটা মোট প্রদত্ত শক্তি। কথা কি বুঝছেন? তার মানে এটা পি ইকুয়াল টু দেওয়া আছে 1.5 এইচপি, তাহলে পি ইকুয়াল টু দেওয়া আছে 1.5 এইচপি। যে আমি আপনাকে সুন্দর করে বলছিলাম যদি এইচপি তে থাকে, যদি আপনার এইচপি তে থাকে, সেটাকে আপনাকে কোথায় নিতে হবে? অর্ডার দিতে হবে। এইচপি থেকে অর্ডার দিলে 746 দ্বারা গুণ দিতে হয়, 746 দ্বারা আপনি গুণ দিবেন, সেটা দেখেন কত আসে। আমি যদি একটু ক্যালকুলেটরটা ইউজ করি স্যার, ক্যালকুলেটর কোথায় আমার? 1.5 ইন্টু 1.5 ইন্টু 746, 10 লো স্যার 746, 1119, 1119
19 ওয়াট, এবং সেখান থেকে কতটুকু উপরে আছে স্যার? এইচ ইকুয়াল টু আছে হলো আপনার 9 মিটার উপরে আছে। কথা কি বুঝতে পারছেন? কতটুকু উপরে আছে স্যার? 9 মিটার উপরে আছে। এবং সেখানে কতটুকু পানি ভরে স্যার? 1000 লিটার। স্যার আরেকটা কথা আমি আপনাকে বলে যাই, লিটার যেই কথা কেজি একই কথা, তাই লিটারের পরিবর্তে আপনি কেজিটা লিখে ফেলবেন। কথা কি বুঝাইতে পারছি? লিটারের পরিবর্তে আপনি কেজি লিখি, লিটার যে কথা কেজি একই কথা। এখন এই জায়গা থেকে আপনাকে বলছে তারপর কতটুকু সময় লাগে স্যার? আপনাকে সময়ের মানটা তাই তাকায় দেখেন, আপনার কতটুকু সময় লাগেছে? 7 মিনিট 12 সেকেন্ড। এই যে 7 মিনিট 12 সেকেন্ড। নিচেরটা দেখা যায় কিনা আমি বলতে পারতেছি না, তাই আমি এটা একটু স্যার ক্যামেরায় আসতেছি কিনা একটু আমি উপরে লিখে ফেলি স্যার। এই যে টি এর মানটা আমি একটু, আমি যেন আপনারা কিন্তু নিচেই লিখবেন, এইখানে লিখবেন এখানে দিয়া, আমি একটু এটা উপরে লিখতেছি স্যার, দেখা যায় কিনা আমার দেখা বোঝা যাচ্ছে না তো। তাই এটা টি এর মান কতটুকু আছে আমাকে বলেন? টি কতটুকু আছে স্যার? 7 মিনিট 12 সেকেন্ড। 7 মিনিট 12 সেকেন্ড, সবটাকে আমাকে সেকেন্ড নিতে হইব। আমি মিনিটকে যদি সেকেন্ড নিতে 60 দ্বারা গুণ দিতে হবো, তার সাথে আরো কত যোগ করতে হইব? 12 যোগ করতে হইব। 6 7 42 মানে হলো 420 সেকেন্ড। তার লগে আরো 12, তার সাথে আরো 12 যদি আমি যোগ দেই 420, 30 32, 432 সেকেন্ড। কথা কি বুঝাইতে পারছি? এই হলো টি এর মানটা আপনার নিচে লিখবেন, এবং সেখান থেকে আপনি ইটা ইকুয়াল টু কত হয় সেটা আপনি বের করবেন। কথা কি বুঝতে পারছি? দেখেন, আপনাকে সবার আগে দেওয়া আছে গুলো লিখতে হবে। আমি আপনাকে বলছি দেওয়া আছে লিখলাম, এসপির মান দেওয়া আছে এতটুকু, তারপরে উচ্চতা দেওয়া আছে আপনার 9 মিটার, আমি নিলাম 9 মিটার। কথা কি বুঝছেন? এরপরে আপনার পানি কতটুকু, ভর কতটুকু দেওয়া আছে? 1000 কেজি। এখন দেখেন আপনার টি ইকুয়াল টু দেওয়া আছে সময়টা 7 মিনিট 12 সেকেন্ড। এই 7 মিনিটকে আমি অবশ্যই সবটাকে সেকেন্ডে নিতে হইব। 7 মিনিটকে সেকেন্ডে 60 দ্বারা গুণ দিতে হয়, তার লগে 12 সেকেন্ড আছে, 12 যোগ দিলাম, তাহলে 6 7 42, 420, 12 যোগ দিলে 332 সেকেন্ড। এখন দেখেন আপনাকে বের করতে বলছে ইটা ইকুয়াল টু হোয়াট। স্যার আপনি যদি ইটার সূত্র যদি বসান, আপনি যদি ইটার সূত্র বসান কি হবে? পি প্রাইম বাই পি ইন্টু 100%। দেখেন স্যার, আপনি তাকায় দেখেন তো পি এর মান আছে আপনার কাছে? পি এর মান আছে স্যার, তাকায় দেখেন স্যার 1019 পি এর মান আছে, কিন্তু পি প্রাইমের মান কি আপনার কাছে আছে বলেন তো? পি প্রাইমের মান আপনার কাছে নাই। তাহলে সবার আগে আপনাকে পি প্রাইমের মানটা এখান থেকে বের করতে হবে। আপনি বলবেন যে আমরা জানি, আমরা জানি দিয়া পি প্রাইমের মান বের করুন। পি প্রাইম ইকুয়াল টু এম জি এইচ বাই টি। এই যে দেখেন বের করছেন, পি প্রাইম ইকুয়াল টু এম জি এইচ বাই টি। আমি বলেন তো এম এর মান কত আছে স্যার? 1000। এম এর মান কত আছে? 1000। জি এর মান কত স্যার? 9.8 ইন্টু এইচ এর মান কত স্যার? 9 মিটার। এখন টি এর মান কত বেরোচ্ছে স্যার? 432। কথা কি বুঝছেন? এখন দেখেন স্যার, আমি যদি এই ক্যালকুলেশনটা যদি আমি করি, তাহলে এটা কত হবে স্যার? আমি যদি বলি স্যার 1000 ইন্টু 9.8 ইন্টু 9, এটাকে আমি ভাগ দিব কত দ্বারা স্যার? 432। 432 যদি ভাগ দিই তাহলে 204.16, 204.16, 204.16 কি বার করছি স্যার? পি প্রাইম মানে এই যে ওয়াট বের করছি। কথা কি বুঝছেন? এখন আমি চাইলে এই দেন, এই যে পি প্রাইমের মানটা বলছি, পি প্রাইমের মান নিয়ে আমি এই জায়গায় বসবো। আপনারা কিন্তু অঙ্কটা নিচে নিচে করবেন স্যার, আমার জায়গা স্বল্পতা বিদায়, এখানে জায়গা নাই বিদায় আমি দেখেন দেওয়া আছে গুলো এই দিক দিয়ে লিখছি, আপনারা কিন্তু এই টি এর মানটাও কিন্তু এই নিচে লিখবেন। কথা কি বুঝছেন? সবটা লিখে তারপরে এখানে আমি সাধারণত দেখলাম পি প্রাইমের মান আমার কাছে নাই, আমি আপনাকে সুন্দর করে বলছিলাম পি প্রাইম বেশিরভাগ সময় আপনার দেওয়া থাকবে না, এটা আপনি মাথার মধ্যে ফিক্স করে নেন। পরে পি প্রাইমের মানটা আপনি এই যে এম জি এস বাই টি দিয়ে এখানে বের করলাম। কথা কি বুঝছেন? এরপরে আপনি আবার লিখে এই সূত্র এই জায়গায় ফেলবেন। আপনি যা লিখবেন আবার লিখে এই যে মেন সূত্রটা এই জায়গায় ফেলবেন। এই জায়গায় আমি লিখলে নিচের চারটা দেখা যাচ্ছে না তো, তাই আমি উপরে লিখতেছি স্যার। কথা কি বুঝছেন? এটা এখানে আপনি বের করবেন। এই বললেন তো পি প্রাইমের মান কত বেরিয়েছে আপনার? 204। 204 দশমিক কত বেরোলো? 16। এখন আপনার পি এর মান কত দেওয়া আছে দেখেন? 1019। পি এর মান দেওয়া আছে আপনার 1019, 1119। কথা কি বুঝাইতে পারছি? এবং সেই জায়গায় আছে 100%। দেখেন এই জায়গায় কত হয়, আমি যদি এটা যদি করি, ক্যালকুলেশনটা যদি আমি শেষ করি, দেখেন কত আসে। এর সাথে আমি ইন্টু দিব, ইন্টু কত আছে আমার স্যার? 100 আছে ইন্টু। আচ্ছা, এটাকে আমি ভাগ করবো কত দ্বারা স্যার? 1119। কত আসছে? 18.25। 18.25। কথা কি বুঝছেন? এটা এই যে পার্সেন্ট। স্যার দেখেন এটা এই মোটরের যে কর্মদক্ষতা আসছে, এই মোটরের কর্মদক্ষতা কত আসছে স্যার? 18.25। মানে এটা খুবই বাজে একটা মোটর। কথা কি বুঝতে পারছি? খুবই বাজে একটা মোটর। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখন আপনি আমাকে বলবেন স্যার কর্মদক্ষতা যে জিনিসটা,
তাহলে আপনি কি বুঝায়? স্যার একটা জিনিস দেখেন, কোন মোটরের কর্মদক্ষতা 80% বলতে কি বোঝায় জানেন? কোন মোটরের কর্মদক্ষতা 80% বলতে বোঝায় ওই মোটরকে যদি আপনি 100 জুল শক্তি দেন সেটা আপনাকে 80 জুল ফেরত দিবে। আর কোন মোটরের কর্মদক্ষতা 70% বলতে বোঝায় কোন মোটরকে যদি আপনি 100 জুল শক্তি দেন সে আপনাকে 70 জুল ফেরত দিবে। কথা কি বুঝাইতে পারছি? তার মানে বলেন তখন 80 জুল ভালো নাকি এখন কর্মদক্ষতা 80% ভালো না 70% ভালো? অবশ্যই স্যার 80% ভালো। আপনাকে যদি প্রশ্ন করা হয় কর্মদক্ষতার বিবেচনায় কোন মোটরটি ভালো, তখন আপনি দুইটার কর্মদক্ষতা বের করবেন, যার কর্মদক্ষতা বেশি হবে সেই মোটরটা ভালো। কথা কি বুঝছেন? তাহলে এই দিক দিয়ে হিসাব করলে যে মোটরটা আমরা এই জায়গায় ব্যবহার করছিলাম এই মোটরটা খুবই বাজে একটা মোটর, বাজারে এর দাম খুবই কম থাকবে, মানুষজন এটা কিনতে চাইবে না খুব একটা। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখেন আরো কিছু ম্যাথ আমি আপনাদের জন্য অফ ক্যামেরাতে লিখে রাখছি। স্যার এই ম্যাথগুলো আমরা করি। দেখেন এখানে 1 নম্বরে একটা ম্যাথ লিখা আছে আর 2 নম্বরে এখানে আর একটা ম্যাথ লিখা আছে। দেখেন স্যার আমরা বুঝার সুবিধার জন্য 2 নম্বরের ম্যাথটা আমরা একটু আগে করবো। স্যার দেখি 2 নম্বরটা যদি আমি করা শুরু করি, 2 এর আসলে আমি ঘ নাম্বারটা প্রথমে করতেছি। দেখেন 2 নম্বরের ম্যাথটা করার জন্য আগে একটু আমি আপনাদেরকে প্রথম যে কথা বলছিলাম যে শুরু থেকে আমি একটা কথা বলতেছি আপনাদেরকে যে ফিজিক্সের প্রথমে আপনি উদ্দীপকটা দেখে চিত্রটা আগে এঁকে নেবেন। স্যার স্যার আপনাকে কি বলছে এখানে 10 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন 2000 কেজি পানি 3 মিনিটে 90 মিটার উঁচুতে উঠাইতে পারে। স্যার আমি যদি আপনাদেরকে চিত্রটা যদি আঁকি, আপনি ধরে নেন এটা হলো আপনার একটা ইঞ্জিন, এখান থেকে কতটুকু উপরে স্যার ইঞ্জিনের যে ক্ষমতা দেওয়া আছে কতটুকু দেওয়া আছে, পি ইকুয়াল টু দেওয়া আছে 10 কিলোওয়াট। কথা কি বুঝছেন? ক্ষমতার একটা ইঞ্জিন 2000 কেজি পানি, মনে করেন যে এই যে এইটা হলো আপনার পানির ট্যাঙ্কটা। স্যার এটার মধ্যে পানি আছে স্যার, কতটুকু পানি স্যার? 2000 কেজি। 2000 কেজি স্যার, 2000 কেজি পানি 3 মিনিটে কতটুকু সময় উঠাইতে পারে স্যার? 3 মিনিটে 2000 কেজি পানি 3 মিনিটে 90 মিটার উপরে উঠাইতে পারে। তার মানে উচ্চতা দেওয়া আছে কতটুকু স্যার? 90 মিটার উপরে উঠাইতে পারে। এখন আপনাকে তাকায় দেখেন স্যার, আপনাকে বলছে ইঞ্জিনটির কর্মদক্ষতা নির্ণয় করো। গ নম্বরের প্রশ্নে আপনাকে কি বলছে স্যার? ইঞ্জিনটির কর্মদক্ষতা নির্ণয় করো। স্যার আমি আপনাদেরকে প্রথমে বলছি প্রথমে চিত্রটা যদি উদ্দীপকটা যদি কথায় লেখা থাকে সেটাকে সর্বপ্রথম আপনি চিত্রে কনভার্ট করবেন। চিত্রে কনভার্ট করার পরে অঙ্কটা করা আপনার জন্য খুব বেশি সোজা হবে। এখানে আপনাকে বলতেছে যে 10 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন। স্যার আপনি মনে করেন যে এটা আপনার একটা ইঞ্জিন, এটা ক্ষমতা দেওয়া আছে 10 কিলোওয়াট। এখন আপনার কাছে আমার প্রশ্ন, স্যার ক্ষমতা তো আমি দুইটা পড়ছিলাম, একটা পড়ছিলাম হলো পি আর একটা পড়ছিলাম পি প্রাইম। মানে পি হইলো আমার মোট প্রদত্ত ক্ষমতা আর পি প্রাইম হলো আপনার লব্ধ কার্যকর ক্ষমতা। স্যার এই যে মানটা দেওয়া আছে এটা কি স্যার মোট ক্ষমতা নাকি লব্ধ কার্যকর ক্ষমতা? আমি আপনাদেরকে থিওরিটা পড়ানোর সময় সুন্দর করে বলে দিয়েছিলাম যদি ডাকের শুরুতে এরকম করে উল্লেখ থাকে 1 এইচপির একটা মোটর বা 2 কিলোওয়াটের একটা ইঞ্জিন বা 10 কিলোওয়াটের একটা মোটর, তাহলে এইটা সবসময় পি এর মান মানে মোট প্রদত্ত ক্ষমতা সবসময় কিসের মান স্যার? পি এর মান, মোট প্রদত্ত ক্ষমতা। স্যার ঠিক আছে, তাহলে এইটা যেটা দেওয়া আছে এটা মোট প্রদত্ত ক্ষমতা। যদি এখানে লব্ধ ক্ষমতা দেওয়া থাকতো তাহলে তারা স্পষ্ট ভাষায় লিখে দিত মোট লব্ধ কার্যকর ক্ষমতা এত বা লব্ধ ক্ষমতা এত। কথা কি বুঝতে পারছেন? এখন দেখি আপনাকে এখান থেকে কিসের মান বের করতে বলছে স্যার? ইটার মান বের করতে বলছে। তাহলে ইটার মান বের করার জন্য আপনি সর্বপ্রথম দেওয়া আছে এগুলো লিখবেন। এখানে দিয়ে আপনি দেওয়া আছে এগুলো লিখেন যে এখানে দিয়ে আপনি দেওয়া আছে এগুলো লিখেন। এখানে কি কি দেওয়া আছে আপনি তাকায় দেখেন। প্রথমে আপনার পি এর মান দেওয়া আছে 10 কিলোওয়াট। স্যার এটা আপনাকে 1000 দিয়ে গুণ দিতে হবে, একক দশক শতক হাজার, হ্যাঁ 1000 দ্বারা গুণ দিয়ে এটাকে আমি ওয়ার্ডে বানাইলাম। তারপরে এখানে সময় দেওয়া আছে আপনার 3 মিনিট। স্যার দেখেন মিনিটটাকে আমাকে কোথায় নিতে হবে? সেকেন্ডে নিতে হবে। সেকেন্ডে 60 দ্বারা গুণ দিতে হবে, 3 ইন্টু 60, সেটা 3 6 18 180 সেকেন্ড। এখানে আর কি কি দেওয়া আছে একটু দেখায় দেখি স্যার। এখানে আর কি কি দেওয়া আছে? আর দেওয়া আছে পানির ভর মানে এম ইকুয়াল টু দেওয়া আছে আপনার 2000 কেজি। কথা কি বুঝছেন? আর কি দেওয়া আছে স্যার? উচ্চতা দেওয়া আছে এইচ ইকুয়াল টু দেওয়া আছে হলো আপনার 90 মিটার। এখন আপনাকে এই জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে যে কর্মদক্ষতা নির্ণয় করো, ইটার মান নির্ণয় করো। স্যার দেখেন তাকায়, এখন ইটার মান যদি আপনি বের করতে চান আমি আপনাকে কি বলছিলাম ইটা ইকুয়াল টু কি বসাবেন বলেন? ইটা ইকুয়াল টু পি প্রাইম বাই পি ইন্টু 100%। স্যার এখন তাকায় দেখি আমার কাছে পি এর মান আছে, আমার কাছে পি এর মান আছে, আমি ইটার মান বের করবো। আমার কাছে পি, আপনার কাছে কি পি প্রাইমের মান আছে বলেন তো? পি প্রাইমের মান কি আছে কোনো জায়গায়? না, পি প্রাইমের মান নাই। তো পি প্রাইমের মানটাকে আপনাকে আগে বের করতে হবে। পি প্রাইম বের করার জন্য সূত্র সারা জীবন এমজিএস বাই টি। তাহলে সবার আগে আমি এখান থেকে পি প্রাইমের মানটা বের করবো। আমি লিখবো যে আমরা জানি, আমরা জানি পি প্রাইম বের করার সূত্র হলো এমজিএইচ ডিভাইডেড বাই টি।
পি প্রাইম বের করার সূত্র আমি কি বলছি স্যার, mg/t। স্যার এম এর মান কত দেওয়া আছে দেখেন, দেখাই। এম এর মান দেওয়া আছে 2000 কেজি, এম এর মান দেওয়া আছে 2000, জি এর মান দেওয়া আছে 9.8, আপনার এইচ এর মান কত দেওয়া আছে স্যার 90 মিটার। এই যে এইচ এর মান আপনি লিখলেন 90 মিটার। কথা কি বুঝছেন? এখন সেটা ভাগ দিবেন সময় দ্বারা। সময় কতটুকু আছে স্যার? 180। দেখেন তো এটার মানটা কত আসে স্যার। আমি যদি ক্যালকুলেশন ইউজ করি স্যার, ক্যালকুলেটর যদি আমি ইউজ করি, আমি দেখবো এখানে যে 2000 ইন্টু এখানে দেওয়া আছে 9.8, তার সাথে আবার ইন্টু 90, সবটাকে আমি ভাগ দিব কত দ্বারা স্যার? 180 দ্বারা। 180 দ্বারা কত আসলো স্যার? 9800 আসলো। 9800। এটা পি প্রাইমের মান, এটা হবে ওয়াট, যেহেতু কমাতে কখন ওয়াট। কথা কি বুঝছেন? এখন এই যে আপনি পি প্রাইমের মান বের করছেন, পি প্রাইমের মান নিয়ে এখানে আপনি বসাই দিবেন। যে আপনি এখানে লিখবেন যে আবার আবার আপনি এটা সূত্র লিখেন, পি প্রাইম ইকুয়াল টু পি ইন্টু 100%। এখন আপনি এখানে থাকায় দেখেন আপনার এখানে ইটার মান কত আছে স্যার, ইটার মান আপনি বের করবেন। তো ইটার মান আপনি বের করার জন্য পি প্রাইমের মান কত আছে, পি প্রাইমের মান আমি বের করছি, যে পি প্রাইমের মান আমি বের করছি স্যার। দেখেন এই যে মানটা বের করছি, তো অবশ্যই আমি পি প্রাইমের মান বের করছি স্যার। পি প্রাইমের মান আমার কত বের হয়েছে স্যার? 9800। পি প্রাইমের জায়গায় আপনি লিখেন 9800 ডিভাইডেড বাই পি। পি মানে কত স্যার? এই যে 10, 1, 2, 3, এইখানে আবার 100%। এখন আমি দেখি স্যার ইটার মানটা আমার কত আসে। আমি যদি ক্যালকুলেশন যদি করি, এটার সাথে আমি গুণ দিব কত স্যার? 100 গুণ দিব আমি 100, এটাকে আবার ভাগ দিব কত দ্বারা? 4 শূন্য দ্বারা। হ্যাঁ, আসছে হলো আমার 98। কত স্যার? 98%। এই যে ইটার মান আপনার কত আসলো স্যার? 98% আসলো। তো এইটাই হলো আপনার সেই কর্মদক্ষতা। কথা কি বুঝছেন? এই ম্যাথ গুলো আসলে খুব বেশি পেঁচের ম্যাথ না স্যার। স্যার এইখানে আসলে সূত্র কয়টা বলেন তো? এখানে মাত্র সূত্রই হলো দুইটা। একটা ইটা ইকুয়াল টু পি প্রাইম বাই পি ইন্টু 100%, আর একটা হলো ডব্লিউ প্রাইম বাই ডব্লিউ ইন্টু 100%। মানে এই দুইটা সূত্রের অঙ্ক স্যার। সূত্র যেহেতু কম, অঙ্কটা কঠিন হওয়ার কোনো সুযোগই নেই স্যার। এখানে আমি আপনাকে বলছি পি প্রাইমের মান বেশিরভাগ সময় আপনার দেওয়া থাকবে না। পি প্রাইম বের করার জন্য আপনি mg/t এই সূত্র ইউজ করবেন। আর যদি আপনার ডাকের মধ্যে শক্তি দেওয়া থাকে তাহলে ইটা ইকুয়াল টু ডব্লিউ প্রাইম বাই ডব্লিউ ইন্টু 100% দিয়ে করবেন। আর ডব্লিউ প্রাইমের মান বের করার জন্য আপনি mgh ব্যবহার করবেন। কথা কি বুঝছেন? এই হলো আপনার যে হিসাব নিকাশ। এর বাহিরে আর তেমন কোনো হিসাব নিকাশ আমাদের নেই। কথা কি বুঝাইতে পারছি স্যার? তাহলে এই ডাক্তার মধ্যে আমি যদি আবার একটু আপনাকে বলি, এই যে আপনার ডাক্তার ছিল, ডাক্তার মধ্যে আপনার ছিল যে এখানে ছিল 10 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন, 2000 কেজি পানি 3 মিনিটে 90 মিটার উপরে উড়াইতে পারে। স্যার আমি ধরে নিচ্ছি এটা একটা মোটর, যে মোটরের ক্ষমতা হলো 10 কিলোওয়াট। এখান থেকে স্যার কতটুকু উপরে উঠাইতে পারে? 90 মিটার উপরে 3 মিনিট সময় 2000 কেজি পানি উঠাই। উদ্দীপক আমার শেষ। এখন আপনাকে গতে প্রশ্ন করছে ইঞ্জিনটির কর্মদক্ষতা নির্ণয় করো। এখন আমি আপনাকে বলছিলাম স্যার কর্মদক্ষতা নির্ণয় সাধারণত এই সূত্র ব্যবহার আমি করতে পারবো, এই সূত্র ব্যবহার করতে পারবো। যদি ডাকের মধ্যে ক্ষমতা দেওয়া থাকে তাহলে ক্ষমতা সূত্র ব্যবহার করবো, ডাকের মধ্যে শক্তি দেওয়া থাকলে শক্তি সূত্র ব্যবহার করবো। ডাকে যেহেতু আমার ক্ষমতা দেওয়া আছে আমি ক্ষমতা সূত্র ইউজ করছি। কথা কি বুঝাইতে পারছি? এখন এই সূত্র ব্যবহার করার পরে আমি দেখতেছি যে এইটার মান আমি বের করবো। এইটার মান দেওয়া আছে পি এর মান। কথা কি বুঝছেন? এই যে পি এর মান দেওয়া আছে। এখন পি প্রাইমের মান নাই, যে পি প্রাইমের মান বের করার জন্য আপনি পি প্রাইম ইকুয়াল টু mgh/t এটা আপনি ইউজ করবেন। যে পি প্রাইম mgh/t ইউজ করলাম, পি প্রাইমের মান বের করলাম। পরে আমি এই সূত্রের মধ্যে পি প্রাইমের জায়গায় পি প্রাইমের মান, পি এর জায়গায় পি এর মান বসে আমি কর্মদক্ষতা নিয়ে এসে বললাম 98% কর্মদক্ষতা। স্যার তাহলে 98% কর্মদক্ষতা বলতে কি বোঝায় বলেন তো? এই মোটরটাকে আপনি 100 জুল শক্তি দিলে আপনি তাকে সে আপনাকে 98 জুল ফেরত দেয়। তো খুব ভালো মানের একটা মোটর। স্যার দেখেন এখন গ নাম্বার প্রশ্ন আমার সমাধান হয়ে গেল। এখন ঘ তে আমাকে কি বলতেছে আমি একটু থাকায় দেখি। আমাকে ঘতে কি বলতেছে স্যার দেখেন। আমি যদি ঘ নাম্বারটা এখন যদি লিখি, ঘতে আপনাকে বলতেছে ইঞ্জিনটির সাহায্যে উক্ত সময়ে ওই পরিমাণ পানি, মানে ইঞ্জিনের সাহায্যে, মানে এই ইঞ্জিনটা দিয়া। কথা কি বুঝছেন? এই ইঞ্জিনের সাহায্যে উক্ত সময়ে মানে এতটুকু সময়ের মধ্যেই। কথা কি বুঝছেন? মানে এই সময়ের মধ্যেই। কথা কি বুঝছেন? এই সময়ের মধ্যেই ওই পরিমাণ পানি মানে 2000 কেজি পানিকে আমি যদি 120 মিটার উচ্চতায় উঠাইতে চাই তাহলে ক্ষমতার কিরূপ পরিবর্তন হবে। মানে আগে ক্ষমতা ছিল আপনার 10 কিলোওয়াট, এখন আপনি নতুন করে আরেকটা ক্ষমতা বের করবেন। কথা কি বুঝতে পারছেন? এখন আমি দেখি স্যার, এখন আসলে আপনাকে বের করার জন্য, ক্ষমতা বের করার জন্য যে বিষয়টা আপনাকে করতে হবে, আপনি দেখায় দেখেন তো। এখানে দিয়ে আপনি লিখবেন, এখানে দিয়ে আপনি কি লিখবেন, আপনার কি কি দেওয়া আছে একটু এখানে থাকায় দেখেন। এখানে আপনার দেওয়া আছে স্যার পানির ভর 2000 কেজি থাকবে, পানির ভর 2000 কেজি থাকবে আপনার। আমি একটু আন্ডারলাইন করে দিলাম, পানির ভর 2000 কেজি থাকবে। আপনাকে বলা হয়েছে যে ইঞ্জিনটির সাহায্যে উক্ত সময় আগে যেটা ছিল সেটাই থাকবে আপনার। সময় কতটুকু? 3 মিনিট।
3 মিনিট মানে হলো 180 সেকেন্ড। স্যার উক্ত সময়ের মধ্যে ওই পরিমাণ পানি মানে 2000 কেজি পানিকে 120 মিটার উপরে উঠাইবেন। এখন আপনি কতটুকু উপরে উঠাইবেন? 120 মিটার উপরে উঠাইবেন। 120 মিটার উপরে উঠাইলে তার ক্ষমতার কিরূপ পরিবর্তন হবে? স্যার এখন দেখেন আমি নতুন করে আরেকটা ক্ষমতা বের করতে হবে। স্যার দেখেন আগে ক্ষমতা দেওয়া ছিল কত? 10 কিলোওয়াট। এখন আপনি আরেকটা ক্ষমতা বের করবেন। স্যার ক্ষমতা যদি আপনি বের করতে চান তাকে দেখেন তো আপনাকে এই সূত্র ফেলতে হবে না, ইটা ইকুয়াল টু পি প্রাইম বাই পি ইন্টু 100%। এই জায়গায় কি আপনার পি প্রাইমের মান আছে বলেন তো? এটার মান তো আপনি বের করবেন, আপনার ইটার মান কিন্তু দেওয়া আছে। ইটার মান কিন্তু আপনি বলবেন যে গ হতে পাই ইটা ইকুয়াল টু 98%। ইটা ইকুয়াল টু 98%। এটা কই থেকে পাইছি স্যার? এটা গ থেকে পাইছি স্যার। কথা কি বুঝছেন? ঘ থেকে আমি পাইছি কি স্যার? ইটার মান 98%। এটা আপনি চাইলে এখানে উল্লেখ করে দিবেন যে গ হতে পাই ইটা ইকুয়াল টু 98%। কথা কি বুঝছেন? এখন আপনি এই জায়গাটাতে আপনি একটা পি আপনার দেওয়া ছিল, আপনি ডাকটা খুব ভালো করে বুঝেন। আপনাকে বলছে ইঞ্জিনটির সাহায্যে উক্ত সময়ে মানে আগে সময় যেটা ছিল এখনো সময় এটাই রাখছি। কথা কি বুঝছেন? ওই পরিমাণ পানিকে আগে কতটুকু পানি ছিল? 2000 কেজি। এখনো আমি 2000 কেজি পানিকেই উঠাবো। এখন আগে উচ্চতা ছিল আপনার 90 মিটার, এখন শুধু আপনাকে বলছে উচ্চতায় আপনি 120 মিটার উপরে উঠাইবেন। কথা কি বুঝাইতে পারছেন? এখন আপনাকে বলা হয়েছে যে কি স্যার ক্ষমতার কিরূপ পরিবর্তন হবে? স্যার আগে একটা ক্ষমতা ছিল 10 কিলোওয়াট, এখন ক্ষমতাও কি 10 কিলোওয়াট আছে নাকি কম বেশি হয়েছে? এটা আপনাকে বের করতে বলছে। স্যার এখন তাইলে আপনার ইটার মান যেহেতু দেওয়া আছে তাহলে ইটা ইকুয়াল টু পি প্রাইম বাই পি ইন্টু 100%। স্যার আপনি সর্বপ্রথম এই সূত্রটা ফেলায়া কর্মদক্ষতার অঙ্ক আসলে আপনি সর্বপ্রথম এই সূত্রটা ফেলায় আপনি দেখবেন কোনটার মান নাই। কোনটার মান নাই স্যার? পি প্রাইমের মান না থাকলে পি প্রাইমের মান আনার জন্য সূত্র হলো এম জি ইজ বাই টি। কথা কি বুঝতে পারছেন? এখন আপনারা খুব ভালোভাবে বুঝেন। দেখেন এখানেও পি প্রাইম নাই, তাহলে এখানেও সবার আগে আমি লিখবো আমরা জানি, লিখবো পি প্রাইম ইকুয়াল টু এম জি এস ডিভাইডেড বাই টি। এখানে এম এর মান কতটুকু স্যার? 2000 কেজি ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান কত বলেন তো? এখন এইচ হয়ে গেছে শুধু 120। তো তাকে দেখেন কতটুকু স্যার? 180 সেকেন্ড। এখন দেখি তো আমার পি প্রাইমের মানটা কত আসতেছে। এখানে আসতেছে হলো আপনার 2000 ইন্টু 9.8 ইন্টু 120। এটাকে আমি ভাগ দিব কত দ্বারা স্যার? 180 দ্বারা। তাহলে এটা আসতেছে হলো আপনার 13,066। 13 এটা মান আসতেছে আপনার 13,000.66 একক দশক শতক হাজার, মানে 13,000 মান আসছে। কথা কি বুঝাইতে পারছি? এই মানটা আপনার আসছে পি প্রাইমের মান। কথা কি বুঝাইতে পারছি? এখন আমি এখান থেকে যে কাজটা করব, এখান থেকে আপনি আবার লিখে এই সূত্রটা আপনি আবার ফেলবেন যে ইথা ইকুয়াল টু পি প্রাইম বাই পি ইন্টু 100%। দেখেন স্যার এখন এই জায়গা থেকে আপনার ইটার মান কত দেওয়া আছে? 98%। ইটার জায়গায় আপনি 98% লিখবেন। লিখার পরে আপনি এখান থেকে পি প্রাইমের মান কত পাইছেন স্যার? এই যে 13,066.66 ডিভাইডেড বাই পি এর মান আপনি বের করতে চান, এর সাথে ইন্টু আছে আপনার 100%। স্যার উভয় পক্ষ থেকে এই পার্সেন্ট আপনার আউট, উভয় পক্ষ থেকে আপনি পার্সেন্ট আউট করে দিবেন। দেখেন 100 সাথে একটা পার্সেন্ট আছে না, এদিকে 98 সাথে একটা পার্সেন্ট আছে। পার্সেন্ট নিয়ে প্যারা গাওয়ার কিছু নাই। আপনার যে বিভিন্ন গাইডগুলোতে প্রশ্নগুলো সলিউশন করা হয়েছে এগুলো এখানে পার্সেন্ট আগেই তারা কাটাকাটি করে 100 দ্বারা ভাগ করে 0.98 লিখে অঙ্ক করছে। ওইটা করার কোনো প্রয়োজনই নেই। আপনি এভাবে রিল্যাক্সে লিখবেন, সূত্র লিখবেন ইটা ইকুয়াল টু পি প্রাইম বাই পি ইন্টু 100%। আপনি আমার থিওরিটা ইউজ করেন, যে কোনো অঙ্ক আপনি খুব সহজে সলভ করতে পারবেন। এই পক্ষের মাইনাস এই পক্ষের কি বলে স্যার, সরি ভুলে গেছি, মানে এক মেগারে ক্লাস নিতে নিতে এখন কথায় মুখে একটু জড়তা হয়ে যাচ্ছে। আপনার একটু কষ্ট করে হলেও একটু বুঝে নেন স্যার। স্যার এই পক্ষের পার্সন আউট হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এইদিকে আপনার কি থাকলো আপনি বলেন তো? এই পক্ষে থাকলো হলো আপনার 98, আর ওই পক্ষে আপনার থাকলো কি স্যার? এইটা ইন্টু এইটা। এখন এইটা আছে নিচে, আমি যদি একদম আর গ্রহণ করে লাইনটা কমায় একদম লিখে ফেলি যে 98 ইন্টু পি ইকুয়াল টু যে 1366.66 ইন্টু 100। দেখেন তো এটা বুঝছেন কিনা? প্রথমে আমি আপনাকে এই পার্সেন্ট বাদ, তাহলে এইদিকে থাকলো কি 100 উপরে এইটা গুণ 100 থাকলো, আমি থাকলো পি। আমি যদি আর গ্রহণ করি উপরের সাথে নিচেরটা গুণ, একদম গুণটা করে লিখে ফেলছি, এটা দিয়ে দিকে লিখে ফেলছি। তো এখন ঘটনা যেটা হলো, এখন পি ইকুয়াল টু যদি আমি লিখতে চাই তাহলে এই দিক দিয়ে 98 গুণ আকার আছে, ওই পক্ষে কি আকার হবে স্যার? ভাগ আকার হবে। 1366.66 ইন্টু 100 ডিভাইডেড বাই 98। এই যে দেখেন আপনার পি এর মান এখন কিন্তু চলে আসছে স্যার। আমি যদি একটু করি এখান থেকে এটার সাথে আমি গুণ দিব, এটার সাথে গুণ দিব কত আমি স্যার? 100 গুণ দিব। 100 গুণ দিলাম, ওকে। এখন এটাকে আমি ভাগ দিব স্যার, এটাকে আমি ভাগ দিব কত দ্বারা স্যার? ভাগ দিব স্যার 98 দ্বারা। আচ্ছা ভাগ দিলে কত আসছে?
13,333.33, 13,333.33 ওয়াট, একক, দশক, শতক, হাজার। কথা কি বুঝতে পারছেন? এখন স্যার এইখানে যে এককটা আসবে, এককটা কি কিলো ওয়ার্ডে আসবে না ওয়ার্ডে আসবে? স্যার অবভিয়াসলি সবসময় ওয়ার্ডে আসবে। কারণ আপনি তাকায় দেখেন এই জায়গায় যে আপনি ব্যবহার করছেন এই এই যে মানটা, এটা কিন্তু আপনি ওয়ার্ডে আনছেন। কথা কি বলছেন? এই জায়গায় সব জায়গায় আপনি ওয়ার্ড ব্যবহার করছেন। এখন আপনার ওই এককটা ছিল কিলো ওয়ার্ডে, আপনি এইটাকে চাইলে এখন কিলো ওয়ার্ডে নিতে পারেন। অর্থাৎ কিলো ওয়ার্ডে যদি নেন তখন এটাকে আপনি 1000 দ্বারা ভাগ দিয়ে দিবেন। এখন আপনি এটাকে 1000 দ্বারা ভাগ দিলে সরাসরি কিলো ওয়ার্ডে চলে যাবে। তখন এটাকে আপনি কি করবেন স্যার? যে ভাগ দিবেন, ভাগ 1000 দ্বারা আপনি ভাগ দেন 13.33। 1000 দ্বারা ভাগ দিলেই 13.33 কিলোওয়াট। এই যে কিলোওয়াটে চলে গেল। কথা কি বুঝাইতে পারছি? আপনাকে বলছিল কি স্যার ক্ষমতার কিরূপ পরিবর্তন হবে। এখন আপনি লিখেন, সুতরাং ক্ষমতার পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন তাকায় দেখেন তার ক্ষমতার পরিবর্তন এখন আসছে হলো আপনার 13.33 মাইনাস আগে আসছে 10, এই যে লিখছেন আপনি কিলো ওয়াট। ক্ষমতার পরিবর্তন 10 থেকে এলাকা 3.33 কিলো ওয়াট, এতটুকু ক্ষমতার পরিবর্তন হলো। এটাই হলো আপনার সেই আনসার। কথা কি বুঝছেন? স্যার দেখেন ম্যাথ গুলা খুব বেশি কঠিন না। আপনাকে কি করতে হবে? আগে খুব সুন্দর করে ম্যাথটার টাইপটা বুঝতে হবে, লজিকটা বুঝতে হবে। লজিকটা বুঝে গেলে ম্যাথটা করা খুবই সোজা। স্যার দেখেন থাকে স্যার এই জায়গায় আপনাকে যে উদ্দীপকটা বলছিল, উদ্দীপকটা এই জায়গায় আমি খুব সুন্দর করে আঁকছি স্যার। আঁকার পরে তারপরে আপনাকে ঘ নম্বর প্রশ্নে বলছিল যে উক্ত সময়ের মধ্যে 120 মিটার উপরে যদি পানি উঠাইতে চাই তাহলে ক্ষমতার কোনো পরিবর্তন হবে কিনা। আগে একটা ক্ষমতা দেওয়া ছিল 10 কিলোওয়াট, তাহলে এখানে 120 কে কেন্দ্র করে আমি আরেকটা ক্ষমতা বের করছি, দেখছেন এই যে পি এর মান বের করছি। তখন এটার সাথে পরিবর্তন দিয়ে শুধু গেলে দেখা দিছি। আপনাকে খুব সুন্দর করে ডাকটা বুঝতে হবে। আমি যে কথাগুলো বলছি কথাগুলোর উপরে ভিত্তি করে আপনি ম্যাথগুলো করার চেষ্টা করেন, আপনি পারবেন ইনশাল্লাহ। ওকে স্যার, 2 নম্বরটা গেল। এখন আমি 1 নম্বরটা করি স্যার। 2 নম্বরটা আগে করার কারণ হলো 2 নম্বরটা আগে করে 1 নম্বরটা বোঝানো আপনাকে সহজ হবে আমার জন্য। স্যার এখন যদি আমি এই 1 নম্বরটা যদি আপনাকে দিয়ে যদি আমি করাই, এটা মুছে দিলাম। 1 নম্বরটা যদি আমরা এখন সলভ করা শুরু করি, দেখেন তাকায় 1 নম্বরে আপনাকে কি বলছে, যে 1 নম্বরটাতে আপনাকে বলা হয়েছে যে 735 কার্যকর ক্ষমতার। স্যার দেখেন এটা কিন্তু আপনাকে পি প্রাইমের মান ডাইরেক্ট বলে দিছে স্যার। তাকায় দেখেন এটা আপনাকে বলেছে কার্যকর ক্ষমতা, লব্য কার্যকর ক্ষমতা বা কার্যকর ক্ষমতা কথাটা সবসময় উল্লেখ থাকবে। তার মানে এটা পি প্রাইমের মান দেওয়া আছে। মোটর 9 মিটার উঁচু দালানের ছাদে 1000 লিটারের পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 2 মিনিট 12 সেকেন্ড সময় নেয় এবং 1470 ক্ষমতা কার্যকর ক্ষমতা সম্পন্ন আরেকটা মোটর। স্যার তার মানে এই জায়গায় মোটর হলো দুইটা। আমি যদি এইটার চিত্রটা আঁকি, এই জায়গায় মোটর হলো আপনার দুইটা। ধরে নেন এই যে আপনার দুইটা মোটর, এটা হলো আপনার প্রথম মোটর, এটা হলো আপনার দ্বিতীয় মোটর। কথা কি বুঝছেন? প্রথম মোটরের ঘটনা কি দেখেন, প্রথম মোটরের কার্যকর ক্ষমতা দেওয়া আছে, প্রথম মোটরের পি প্রাইমের মান দেওয়া আছে 735 ওয়াট। এটা করে কি স্যার 9 মিটার উঁচু একটা দালানে। স্যার এখান থেকে স্যার কতটুকু উপরে? স্যার 9 মিটার উঁচু একটা দালানের ছাদে মনে করেন যে আপনার ট্যাঙ্কি আছে পানির। পানির ট্যাঙ্কটা কতটুকু স্যার? 1000 লিটারের একটা ট্যাঙ্ক। কতটুকু ট্যাঙ্ক স্যার? 1000 লিটারের একটা ট্যাঙ্ক। সেটা আপনার পানি পূর্ণ করতে 2 মিনিট 12 সেকেন্ড সময় লাগে। এটা কতটুকু সময় লাগে স্যার? 2 মিনিট 12 সেকেন্ড সময় লাগে। কথা কি বুঝছেন? আপনাকে আমি একদম হুবহু তথ্যগুলো দিয়ে আমি আঁকতেছি। কয়টা দিকে 1470 কার্যকর ক্ষমতা সম্পন্ন। এখানে আরেকটা মোটর আছে, তো এটার পি প্রাইমের মান দেওয়া আছে 1470 কার্যকর ক্ষমতা সম্পন্ন। এইটা কতটুকু পানি উঠাই স্যার? এই যে তাকায় দেখেন এটা পানি উঠাই হলো আপনার 15 মিটার উপরে। কতটুকু উপরে স্যার? 15 মিটার উপরে পানি উঠাই। সরি, 15 মিটার উপরে পানি উঠাই স্যার। কতটুকু পানি উঠাইতে পারে স্যার? ট্যাঙ্কটা হলো 3000 লিটারের ট্যাঙ্ক। ট্যাঙ্কটা হলো আপনার 3000 লিটারের একটা ট্যাঙ্ক। পূর্ণ করতে সময় নেয় 5 মিনিট 12 সেকেন্ড। এটার সময় নেয় হলো আপনার 5 মিনিট 12 সেকেন্ড। এখন তাকায় দেখেন এখন উভয় ট্যাঙ্ক পানি পূর্ণ হয়ে কিছু পানি নিচে পড়ে যায়। স্যার দেখেন এখানে আপনাকে যে কথা বললো, এখানে হলো ওই যে প্রথম একটা মোটর, দ্বিতীয় একটা মোটর, এই জায়গায় দুইটা মোটর দেওয়া আছে। দুইটা মোটরেরই কার্যকর ক্ষমতা দেওয়া আছে। স্যার এইগুলো যে পি প্রাইমের মান, এগুলো আমি কেমনে বুঝছি? আমি আপনাকে খুব ভালো করে বলে দিয়েছিলাম একটু আগে। তারা কার্যকর ক্ষমতা আপনাকে দেওয়া দিবে এমন উদ্দেশ্য তাদের থাকে। স্পষ্ট ভাষায় বলে দিব 735 কার্যকর ক্ষমতার একটা ইঞ্জিন। যদি আপনাকে এভাবে বলে দেওয়া থাকতো 750 ওয়াটের একটা ইঞ্জিন, তাহলে নিশ্চিত ওইটা ছিল আপনার মোট প্রদত্ত ক্ষমতা। যদি কার্যকর কথাটা উল্লেখ না, তাহলে নিশ্চিত সেটা হইতো আপনার মোট প্রদত্ত ক্ষমতা। কথা কি বুঝাইতে পারছি? এখানে কার্যকর ক্ষমতাটা উল্লেখ আছে বিধায় সেটা হলো আপনার মোট
সরি লব্ধ কার্যকর ক্ষমতা। আর কার্যকর কথাটা উল্লেখ না থাকলে সেটা মোট প্রদত্ত ক্ষমতা হয়ে যেত। কথা কি বুঝাইতে পারছি স্যার? এখন দেখেন আমি অঙ্কটা যদি করা শুরু করি, তাহলে এই অঙ্কটা শুরুতে আমি সাধারণত কি করব স্যার? তাকায় দেখেন স্যার, অঙ্কটা আপনাকে বলা হয়েছে সাধারণত প্রথম মোটর দ্বারা অতিরিক্ত কতটুকু পানি উঠাই সেটা আপনি বের করবেন, দ্বিতীয় মোটর দ্বারা অতিরিক্ত কতটুকু পানি উঠাই সেটা আপনি বের করবেন। মানে এই মোটরটা 2 মিনিট 12 সেকেন্ডে কতটুকু পানি উঠাইতে পারে। কথা কি বুঝতে পারছি? 2 মিনিট 12 সেকেন্ডে এই মোটরটা কতটুকু পানি উঠাই আপনি দেখবেন। কথা কি বুঝছেন? ধরেন 2 মিনিট 12 সেকেন্ডে সে ধরেন 1100 লিটার পানি উঠাইতে পারে। এইখানে ধারণ ক্ষমতা হলো আপনার 1000 লিটার। কথা কি বুঝছেন? তখন 1100 থেকে 1000 ভাগ দিবেন, তো এই যে 100 লিটার এইটা হলো বাড়তি। কথা কি বুঝতে পারছেন? এটা অতিরিক্ত উঠায়। আর এখানেও আপনি 5 মিনিট 12 সেকেন্ডে দেখবেন কতটুকু পানি উঠায়, মানে এম এর মান বের করবেন। এখানে একটা এম বের করবেন, এখানে একটা এম বের করবেন। এখানে এম যদি 1100 লিটার উঠায়, তো এখানে মানে ধারণ ক্ষমতা হলো 1000, যেটা বেশি উঠালে ওটা অতিরিক্ত পানি। এখানে দেখবেন উক্ত সময়ে কতটুকু পানি উঠায়। আমাদের যে বাসায় ট্যাঙ্ক গুলো আছে, এগুলো মোটরের সুইচ দিলে ট্যাঙ্ক গুলোকে পরিপূর্ণ হয়। কথা কি বুঝতে পারছেন? এখন পরিপূর্ণ হয়ে কি মোটর বন্ধ হয়ে যায়? না স্যার, বন্ধ হয় না। আমাদের যখন ট্যাঙ্কটা পরিপূর্ণ হয়ে যায়, বাইরে পানি পড়তে শুরু করে। কথা কি বুঝতে পারছেন? বাইরে পানি কি করে স্যার? পড়তে শুরু করে। তখন যে আমরা মোটর বন্ধ করি। এখানেও আমরা সেম ঘটনা দেখবো, 2 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত মোটর চলবে। আমরা 2 মিনিট 12 সেকেন্ডে কতটুকু পানি উঠাইতে পারে এটা আমি বের করবো। তাহলে আমি প্রথম মোটরের ক্ষেত্রে আমি বের করি। প্রথম মোটরের ক্ষেত্রে, প্রথম মোটরের ক্ষেত্রে যদি আমি লিখি যে প্রথম মোটরের ক্ষেত্রে আমি যদি লিখি স্যার, এখানে যেহেতু আমাকে বলছে অতিরিক্ত পানির পরিমাণ বের করার কথা, এম এর মান বের করার কথা, তাহলে এম বের করার সূত্র একটাই, এম জি এইচ বাই টি। কথা কি বুঝতে পারছেন? পি প্রাইম ইকুয়াল টু এম জি এইচ বাই টি। বলেন তো স্যার, এখানে পি প্রাইমের মান কত দেওয়া আছে স্যার? 735 ওয়াট। তারপরে এখানে আর কি দেওয়া আছে স্যার? এখানে এইচ দেওয়া আছে 9 মিটার। তাকায় দেখেন, এইচ দেওয়া আছে 9 মিটার। কথা কি বুঝছে? এখানে সময় কতটুকু দেওয়া আছে স্যার? 2 মিনিট 12 সেকেন্ড। 2 মিনিট হয় 120 সেকেন্ড, তার লগে 12 সেকেন্ড যোগ দিলে হয় 132 সেকেন্ড। পি প্রাইমের মান আমি বের করবো 735 ইকুয়াল টু এম এর মান কত? এম এর মান আমি বের করবো, জি এর মান হলো 9.8, এইচ এর মান কত স্যার? 9 মিটার ডিভাইডেড বাই টি। কথা কি বুঝতে পারছেন? সরি, টি এর মান কত স্যার? টি এর মান হলো 132। এখন এটা যদি আমি করতেছি আর আর গুণ দেই, তাহলে এটা হবে আমার এম ইন্টু 9.8 ইন্টু 9 ইকুয়াল টু 735 ইন্টু কত স্যার? 132। এই যে দেখেন স্যার, এখানে আমি করলাম কি স্যার? আর গুণন করে দিছি। তাহলে এম এর সাথে এই সবটা আছে গুণ আকারে, ওই দিক থেকে হবে ভাগ আকারে। তাহলে হবে 735 ইন্টু 132 ডিভাইডেড বাই 9.8 ইন্টু 9। এখন যদি আমি এটা ক্যালকুলেশন করে বের করি, সাধারণত এখানে দেখবেন আপনার 1100 লিটার পানি ওঠায়। স্যার এটার মধ্যে ধারণ ক্ষমতা আপনার ক্যালকুলেশনটা করে নেন, আমি ক্যালকুলেশনটা ডিরেক্ট বসায় দিছি, আমি অফ ক্যামেরাতে করে রাখছি ক্যালকুলেশনটা। স্যার দেখেন, এখানে আপনার ঘটনা হলো, এখানে ধারণ ক্ষমতা হলো 1000 লিটার, কিন্তু এখানে স্যার 1100 লিটার এখানে পানি আপনার উঠাইতে পারে উক্ত সময়ে। তাহলে অতিরিক্ত পানি কতটুকু বলেন তো? তাহলে অতিরিক্ত পানির পরিমাণ, এটাকে আপনি মনে মনে বড় হাতের ক্যাপিটাল এম ধরে ফেলেন, যে 1100 লিটার পানি সে উঠাইতে পারে। আর এখানে ধারণ ক্ষমতা হলো 1000, তাই মাইনাস করলে হলো 100 লিটার। কথা কি বুঝতে পারছেন? তাহলে প্রথম মোটর দ্বারা অতিরিক্ত পানি হলো তার 100 লিটার। তাহলে এখন আপনি একইভাবে দ্বিতীয় মোটর দ্বারা লিখেন। দ্বিতীয় মোটরের ক্ষেত্রে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে সেম ভাবে আপনি দেখেন আপনার কি কি দেওয়া আছে, এখানে দিয়ে আপনি দেওয়া আছে এগুলো লিখেন। আপনার কি কি দেওয়া আছে? আপনার এখানে পি প্রাইমের মান দেওয়া আছে। পি প্রাইমের মান কত দেওয়া আছে স্যার? 1470। 1470। তারপরে আপনি দেখায় দেখেন আপনার উচ্চতা কত? দ্বিতীয় মোটরের উচ্চতা দেওয়া আছে আপনাকে 15 মিটার। দেখেন এই জায়গায় টি এর মান কত দেওয়া আছে আপনার? 5 মিনিট কত সেকেন্ড স্যার? 12 সেকেন্ড। তাহলে 5 মিনিটে কত হয়? 530, 300 সেকেন্ড। তার লগে যোগ দিলে 312 সেকেন্ড। সূত্র হবে পি প্রাইম ইকুয়াল টু এম জি এইচ বাই টি। পি প্রাইমের মান কত দেওয়া আছে? 1470 ইকুয়াল টু এম এর মান আমি বের করব, জি এর মান 9.8, এইচ এর মান আছে আমার 15, তখন টি এর মান কত আছে? 312। এখন আমি যদি আর গুণন করি, তাহলে হবে এম ইন্টু 9.8 ইন্টু 15 ইকুয়াল টু 1470। জায়গাটা আমি শর্ট করে নিলাম, 1470 ইন্টু 312। এই পক্ষে এটা গুণ আকারে আছে, ওই পক্ষে যদি লিখি তাহলে হবে ভাগ আকারে। তাহলে হবে 1470 ইন্টু 312 ডিভাইডেড বাই 9.8 ইন্টু 15। তাহলে এইটা যদি আমি ক্যালকুলেশন করি, এখানে ক্যালকুলেশনটা আসে সাধারণত আপনার 3120 কেজি বা লিটার, আপনি যাই লিখেন লিখেন। কথা কি বুঝতে পারছেন? এই মোটরে, মানে এই মোটর দ্বারা যে ট্যাঙ্কে পানি উঠায়, ওই ট্যাঙ্কে 3000 লিটার ধারণ ক্ষমতা। তো এইখানে আপনি উঠাইতে পারে হলো 3120 লিটার। তাহলে এখানে অতিরিক্ত পানির পরিমাণ কত হবে বলেন? আপনি লিখেন অতিরিক্ত পানির পরিমাণ। আপনি এটাকে M2 ধরে ফেলেন, আগেরটাকে M1 ধরছিলেন।
তাহলে এখানে 3120 মাইনাস কত স্যার, কতটুকু ওয়াট স্যার, 3000 লিটার এখানে ধারণ ক্ষমতা আছে। তো 120 লিটার, কথা কি বুঝাইতে পারছি স্যার? 120 লিটার। তাইলে আপনি দেখেন তো স্যার, আপনি পরে লিখবেন যেহেতু, এটা আমি একটু অন্য কালাতে লিখেছি, যেহেতু এমন ছিল হলো আপনার প্রথম মোটরের অতিরিক্ত পানি ছিল 100 লিটার, 120 লিটার, আপনি বলে দিবেন যেহেতু M1 নট ইকুয়াল টু M2, তাই কি করতে পারে না স্যার, অতিরিক্ত পানির পরিমাণ সমান নয়। কথা কি বুঝাইতে পারছি স্যার? এখন দেখায় দেখেন স্যার, এই ম্যাথটাতে আপনাকে প্রথমে কি বলছিল আপনি একটু দেখেন, এখানে দুইটা কার্যকর ক্ষমতা দেওয়া ছিল, এই দুইটা কার্যকর ক্ষমতা দিয়ে আপনাকে বলছে 1000 লিটার একটা ট্যাঙ্ক পূরণ করে একটা মোটর, আর 3000 লিটারের ট্যাঙ্ক একটা পূরণ করে একটা মোটর, দুটোরই সময় দেওয়া আছে। তার মানে আপনাকে বের করতে দেবো এই সময়ের মধ্যে এই মোটরটা কতটুকু পানি উঠাইতে পারে, আর এই সময়ের মধ্যে এই মোটরটা কতটুকু পানি উঠাইতে পারে। কথা কি বুঝতে পারছি? এখন এই মোটর দ্বারা আপনি দেখবেন এই সময় যতটুকু পানি উঠাই, ধরেন এই মোটরে পানি উঠাইতে পারে 1100 লিটার, আর এই মোটরের মধ্যে ধারণ ক্ষমতা হলো 1000 লিটার, তাহলে 1000 লিটার ধারণ ক্ষমতা, 1100 লিটার সে উঠাইতে পারে, বেশি উঠাইলো কতটুকু এটা আপনি বের করবেন। এই যে, আর এই মোটর দ্বারাও এই সময় দেখবেন উঠাইতে পারে কতটুকু, 3120, এটা মানে ধারণ ক্ষমতা হলো 3000, তাই মাইনাস করবেন, অতিরিক্ত পানির পরিমাণ বের হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি? ওকে স্যার। তাহলে এই অধ্যায়ের আমি আপনাদের কি বলছিলাম, দুইটা ক্লাসের মাধ্যমে অধ্যায়টা শেষ করে দিব। আমি দুইটা ক্লাসের মাধ্যমে অধ্যায়ের পুরাটা গাণিতিক ইনশাল্লাহ শেষ করে দিয়েছি। এই অধ্যায় থেকে গাণিতিক যদি আসে, এইগুলার ভিতর থেকে আসবে ইনশাল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? এখন আপনারা খুব ভালো করে থিওরিটা আমার পড়েন, এই ক্লাসগুলা করেন, করে আপনারা আপনাদের যে গাইড বইগুলো আছে, যে আপনাদের প্রশ্ন ব্যাংকগুলো আছে, ওইগুলোতে যতগুলো বোর্ড প্রশ্ন আছে বা টেস্ট পেপার আছে, সবগুলো বোর্ড থেকে প্রশ্নগুলো নিয়ে নিয়ে আপনারা করা শুরু করেন। আমি আশা করতেছি সবগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আর আমাদের ক্লাসে যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় আপনাদের বুঝতে, যে কোনো ধরনের প্রবলেম আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আমাদের কমেন্ট সেকশনটা আপনাদের জন্য খোলা থাকলো, যে কোনো ধরনের অভিমত এবং অভিব্যক্তি এখানে প্রকাশ করতে পারেন। কথা কি বুঝতে পারছেন? আর আমাদের সাথে থাকেন, আমরা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ টপিক যদি আপনাদের ক্লাস চান, ওইটাও আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন, কোন টপিকের ক্লাস চান, আমরা আপনাদেরকে ওই টপিকের ক্লাস দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।